একটা মেয়ে যে ছোট থেকে স্বপ্ন দেখতো টিচার হবে, অর্থাৎ শিক্ষকতা করবে, কিন্তু জীবনের প্ল্যান ছিল একটু অন্য। কে জানতো সেই মেয়েই নয় নয় করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলবে দীর্ঘ 50 বছর। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমার হাত ধরে পর্দায় অভিনয়ের হাতে খড়ি, তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে, তারপর একটার পর একটা সিনেমা, একটার পর একটা চরিত্র, প্রত্যেকটা চরিত্রকেই তিনি ফুটিয়ে তুলেছেন নিজের মতো করে। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত কত রকম অভিজ্ঞতা হয়েছে, সেই সমস্ত গল্পই শুনবো। সেই স্মৃতির ভাড়ারে আর কি কি রয়েছে সেই সমস্ত কিছুর সন্ধান করব। তাই আর দেরি নয়, আপনাদের সাথে আলাপ করিয়ে দেব আমার আজকের অতিথির। তাহলে চলুন আমার সঙ্গে। কেমন আছেন দিদি? ভালো আছি। সলিলদা জ্যোতি বৌদিকে যখন বিয়ে করলেন, অন্য জায়গায় থাকতে গেলেন, আমার বাবাকে দেখেছি টিফিন ক্যারিয়ারে করে তাদের জন্য খাবার পৌঁছে দিয়ে অফিস চলে যেতে। রাতে খাবার টেবিলে শুনলাম বাবার আর মার আলোচনা হচ্ছে যে সত্যজিৎ বাবু কাল সকালে আসবেন, উনি ওর নতুন ছবির নায়িকার জন্যে মানে আমাকে খুঁজছেন। আমি তো আকাশ থেকে পড়লাম, আমাকে উনি কেন করে চিনলেন বা কোথায় দেখলেন কিছুই বুঝতে পারছি না। পুরো রাত্রিরে খাবার টেবিলের আলোচনাটা হলো যে ভদ্রভাবে কি করে ওকে না বলা যায়, অপমান না করে। বুদ্ধবাবুর সঙ্গে একদিন আলোচনা করতে গেলাম, উনি আমায় দেখেই বললেন, না আপনি বাড়িতে বসে কি করছেন, আপনি ছবির কাজ করুন। আমার বললাম, না রে বাবা, আমি সত্যজিৎ রায়ের নায়িকা ও মাসি পিসির রোলেতে কামব্যাক করার আমার কোনো ইচ্ছেই নেই। আবছা রায়টের স্মৃতি মনে আছে। আমরা থাকতাম পার্ক সার্কাসের 7 মাথার মোড়ের থেকে একটু পার্ক স্ট্রিটের উপরেই একটা বাড়িতে। ওই রায়টের সময়তে আমার যেটা স্মৃতিতে আছে যে থমথম করছে বাড়ি, বাবারা অত ঠিক কাজে বেরোচ্ছেন না, কিন্তু আমরা তখন এত ছোট, আমি আর আমার পরের বোন, ছোট বোন, ইয়াংগেস্ট যে বোন আমাদের, সে তখনও জন্মায়নি, কিছুই খুব একটা সেইভাবে মনে নেই। ওই বারান্দার ফাঁক দিয়ে দেখছি একটা লোক আরেকটা লোকের দিকে হাত বাড়িয়ে দিল, সে পড়ে গেল, হয়তো তার হাতে ছুরি ছিল। এতগুলো সিনেমা করেছেন, ছোট পর্দায় কাজ করেছেন, মঞ্চে অভিনয় করেছেন, এটা কি মনে হয় যে যতটা খ্যাতি প্রাপ্য ছিল ততটা পাননি? মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লহ সহজে। আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমার অতিথি অলোকনন্দা রায় ব্যানার্জি। দিদি কেমন আছেন? খুব ভালো আছি। এই গরমে এত ভালো থাকার সিক্রেটটা কি? দেখো, কথা হচ্ছে যে আমরা গ্রীষ্মপ্রধান দেশে থাকি, গরম ভাবলেই গরম, ও সব ভেবে লাভ নেই, আমাদের এর মধ্যেই থাকতে হবে, এর মধ্যেই যতটা সম্ভব সুন্দর করে যা যা খেলে পরে শরীর ঠান্ডা থাকে ইত্যাদি ইত্যাদি, এগুলো সবাই জানে, বলে লাভ বলার কিছু নেই, সাবধানে থাকলেই হয়। একদমই। ইদানিং সময় দিদি আপনাকে খুব একটা সাক্ষাৎকার দিতে দেখা যায় না, এটা কেন? দেখো, সাক্ষাৎকার নিতে চাইলে দেখা যাবে না কেন, আমি হয়তো আস্তে আস্তে লাইমলাইট থেকে সরে যাচ্ছি বলে সাক্ষাৎকারটা কমে গেছে। আমি তো এখন আর মেগা সিরিয়াল করছি না, বন্ধ করে দিয়েছি। ছবির কাজ করি, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করি, বিজ্ঞাপনের কাজ করি, এগুলো অল্প সময়ের জন্য, সেই জন্য এগুলো করি। সিরিয়ালটা বন্ধ করেছেন কেন? বড্ড লম্বা সময় থাকতে হয় গো। আচ্ছা, বড্ড লম্বা সময় থাকতে হয়। বাড়ি থেকে সকাল 9টায় বেরোলাম, কখন ফিরবো তার ঠিকানা নেই। এখন নাকি সময় টময় বেঁধে দেওয়া হয়েছে। আমি শেষ কাজ করেছি লকডাউনের আগে। আচ্ছা, তখন আর্টিস্ট ফোরাম থেকে অনেকদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার, কিন্তু সেটা করতে এতদিন সময় লেগে গেল, এখন অনেক সময় লাগে
কম, মানে একটা সময়ের মধ্যে কাজ শেষ করে দেওয়ার একটা চেষ্টা থাকে। আমরা তো আজ সকাল 9টায় গেছি, কাল সকাল 7টায় বাড়ি ফিরেছি, এরকমও বহুবার হয়েছে। সেই আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার বাড়িতে আমার স্বামীরও বয়স হয়েছে, তাকে এতক্ষণ একলা রেখে বাইরে থাকা সেটাও ইচ্ছে করে না, এই আর কি। 1962-তে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা, এবং সেখান থেকে পর্দায় অভিনয়ের হাতেখড়ি। কিন্তু এটা অনেকেই জানেন না যে এটার পেছনেও একটা গল্প আছে। প্রথমে তো আপনার বাবা রাজি হননি, তো সেই গল্পটা একটু আপনার মুখে শুনবো। এটা বলতে গেলে তখনকার বাঙালি মধ্যবিত্ত সমাজের মূল্যবোধটাকে একটু বুঝতে হবে। এটা যে শুধু আমার ক্ষেত্রে ছিল সেটা নয়, তখনকার অধিকাংশ বাঙালি পরিবারেতেই বাড়ির মেয়েদের ছবিতে কাজ করার, মেয়েদের কেন, ইভেন ছেলেদেরও। আমি শুনেছি জীবেন বসুকে নাকি পরিবার থেকে মানে সম্পর্ক ত্যাগ করতে হয়েছিল পরিবারের সঙ্গে, কারণ তিনি ছবি করতে এসেছিলেন। তখনকার কালে সিনেমা ব্যাপারটাকে খুব ভালোভাবে লোকে নিতেন না, আমার বাবাও নেননি। তো যাই হোক, সত্যজিৎ বাবু তাকে নানা ধরনের যুক্তিতর্ক দিয়ে রাজি করিয়েছিলেন সেসব দিক, তা না হলে আর কাজটা করলাম কি করে। সেটাই একটুখানি শুনবো দিদি, কি হয়েছিল এক্স্যাক্টলি, কি বলেছিলেন মানিক বাবু আপনার বাবাকে? অ্যাকচুয়ালি সেই সময়তে যেটা হয়েছিল যে উনি, এটা মানে আমি পুরো গল্পটা পরে ওর স্ত্রীর কাছে কিছুটা শুনেছি, কিছুটা অন্য জায়গা থেকে পড়েও জেনেছি। সেটা হচ্ছে যে উনি একটা বিশেষ ধরনের গল্প ভাবছিলেন, যেটা ওর নিজের লেখা গল্প। এর আগে তো উনি অন্য লোকের লেখা থেকে, উপন্যাস থেকে কাজ করেছেন। তো ওর এই নিজের লেখা গল্পটা স্বাভাবিকই উনি তখন অন্য ধরনের মুখ খুঁজছেন, চেহারা খুঁজছেন। তো উনি গল্পটা ভেবেছিলেন, প্রথমে ছবিটার নাম হবে বাগান বাড়ি। একটা বাগান বাড়িতে অনেকগুলো ফ্যামিলি মিলে পিকনিক করতে গেছে, সেই পিকনিকেতে কিছু ঘটনা ঘটছে এবং কতগুলো সমান্তরাল গল্প পরপর চলছে একসঙ্গে। তাই এই যে প্যাটার্নটা, অর্থাৎ আমাদের তার আগে অবধি বাংলা সিনেমা কি ছিল, একটা লাইনে চলতো, লিনিয়ার প্যাটার্ন যেটাকে বলে। একটা জায়গায় কাহিনী শুরু হচ্ছে, কাহিনীর একটা ক্লাইম্যাক্স হচ্ছে, শেষ হচ্ছে। তো সেইটাকে ভেঙে পাশাপাশি কয়েকটা কাহিনী একসঙ্গে চালাবেন, এইটা ভেবে উনি নিজে একটা চিত্রনাট্য লিখলেন। কাঞ্চনজঙ্ঘার শুরুটাকে এখানে, এবারেতে উনি ওটা লিখতে গেছেন দার্জিলিংয়ে। ওখানে গিয়ে ওর মনে হলো যে এখানকার প্রকৃতি, এই পাহাড়, মেঘ, কুয়াশা, মাঝে মাঝে রোদ, এটা এদের মনের যে নানা রকম ওঠা পড়া, সেটা খুব ভালোভাবে রিফ্লেক্ট করবে। এবং উনি পুরো ছবির পশ্চাৎপটটা সরিয়ে নিয়ে চলে গেলেন দার্জিলিংয়ে, কাঞ্চনজঙ্ঘা। এবং এরকম একটা নতুন ধরনের গল্পের জন্য উনি নতুন মুখ খুঁজতে শুরু করলেন। এটা অনেকদিন পরে সৌমিত্রবাবুর সঙ্গে আমি যখন কাজ করেছি, তার কাছে শুনেছি যে মানিকদা নাকি কোনো স্ক্রিপ্ট লিখলে প্রথমে ওকেই শোনাতেন, সৌমিত্রবাবুকে। তো কাঞ্চনজঙ্ঘা শুনে উনি খুব লাফিয়েছিলেন করবেন বলে মেন রোলটা, কিন্তু মানিকদা নাকি বলেছিলেন যে না, এটা তুমিও করবে না, শর্মিলাও করবে না, আমার একদম টোটালি নতুন মুখ চাই। যে জন্য কাঞ্চনজঙ্ঘাতে আমি এলাম, আর এলেন অরুণ মুখোপাধ্যায়। আমাদের কাউকেই তার আগে দর্শক কোনোদিন পর্দায় দেখেনি। অরুণ বাবু তবু মঞ্চে কাজ করতেন, উনি বহুরূপী গ্রুপের ছেলে ছিলেন, বহুরূপীতে নাটক করতেন। সৌমি মিত্র এবং তৃপ্তি মিত্রর হাতে তৈরি ছেলে। আমার তো কোনো ট্রেনিং সেই অর্থে ছিল। আপনি তো খুব ছোটবেলায় থিয়েটার করেছিলেন। না, সেটা তো আমাদের বাড়ির, দেখো এটা অনেক পরিবারেই আছে। বাড়ির বাচ্চারা মিলে পুজোর সময়তে নাচ গান নাটক করানো, বাড়ির বড় কেউ একজন তাদের প্রফেশনাল ওয়েতে নয়। না না, একেবারেই নয়, কোনো রকমেই সেটা নয়। আমার দুই মাসি ছিলেন তখনকার কালে আইপিটিতে খুব সক্রিয় কর্মী ছিলেন। একজন সাধনা রায় চৌধুরী, যিনি পরবর্তীকালে শেখর চট্টোপাধ্যায়ের স্ত্রী, খুব যথেষ্ট নাম করেছিলেন। আরেকজন ছিলেন নিবেদিতা দাস, যিনি মুক্ত অঙ্গন মঞ্চের প্রতিষ্ঠাতা। আপনার মাসি? আমার মাসি। এরা আমার মায়ের দুই আপন সহোদরা বোন। নিবেদিতা মাসির গল্প, মানে কথা শুনেছি মার কাছে, যে অত্যন্ত ধনী পরিবারের বউ ছিলেন, যে নিজের গয়না টয়না বিক্রি করে মুক্ত অঙ্গন মঞ্চ তিনি, এতটাই মঞ্চের প্রতি ভালোবাসা ছিল। যাই হোক, এরা আমাদের বাড়িতে, আমরা কাজিনরা অনেকজন ছিলাম, প্লাস পাড়ার বাচ্চারা ছিল আমাদের সঙ্গী সাথী। গড়চা রোডেতে ওদের নিবেদিতা মাসিদের একটা বাড়ি ছিল, বড় মস্ত বাগান টাগান ছিল, প্লাস ছাদ ছিল। তো কখনো ছাদে মঞ্চ খাটিয়ে বা কখনো বাগানেতে
ইনফ্যাক্ট বাগানেতে মঞ্চ খাটিয়ে অনেক আইপিটি এর নাটকও হয়েছে। আমার মনে আছে আমি ছোটবেলাতে আইপিটি এর কিছু নাটক ওখানে দেখেছি। আবাদ বলে একটা নাটক ছিল, আমার এখনো মনে আছে। আচ্ছা, কার লেখা টেখা বলতে পারবো না, তোমরা বই ঘাঁটলে পাবে। আবাদ ছিল একটা। আর আমরা নাটক অনেক করেছি। সাধনা মাসিরা তখন ওই বাড়িরই নিচের তলায় ভাড়া থাকেন। তো সাধনা মাসির হাজবেন্ডের ভাগ্নি, তার নাম সুরমা, ডাকনাম লক্ষ্মী, তিনি ওখানে থেকে পড়াশোনা করেন। তার সঙ্গে সেই সময়তে দেখা টাকা করে একটুখানি প্রেম টেম করার চেষ্টা করছেন ঋত্বিক নামে একজন ভদ্রলোক, তার নাম ঋত্বিক ঘটক। তো তিনি আমাদের নাটক শিখিয়েছেন। আচ্ছা, বিসর্জন, সেখানেতে অভিনয় করেছি। মানে এই আচ্ছা, হচ্ছে আমাদের কিন্তু ছোটবেলার ব্যাকগ্রাউন্ড। সলিল চৌধুরী বলে একজন, তিনি নির্মলেন্দু চৌধুরী বলে একজন, তিনি এরা সমস্ত তখন দেশ থেকে আসছেন, কলকাতায় একটু পায়ের তলায় মাটি খুঁজছেন। আর এই নিবেদিতা মাসিদের বাড়িটা তাদের সকলের একটা আশ্রয়ের জায়গা ছিল। আচ্ছা, প্রথম বেশ কিছুদিন সেখানে থাকতেন, তারপরেতে যে যার জায়গা তৈরি করে সরে যেতেন। ইনফ্যাক্ট সলিলদা জ্যোতি বৌদিকে যখন বিয়ে করলেন, অন্য জায়গায় থাকতে গেলেন, আমার বাবাকে দেখেছি টিফিন ক্যারিয়ারে করে তাদের জন্য খাবার পৌঁছে দিয়ে অফিস চলে যেতে। আচ্ছা, এইসব আমাদের ছোটবেলার স্মৃতি। এগুলো আমার বলতে ভালো লাগে, কেননা এগুলো মানুষ জানে না যে কতটা স্ট্রাগল করে আজকে সলিল চৌধুরী ওখানে উঠেছেন, কতখানি তাদের লড়াই করতে হয়েছে জীবনেতে। ঋত্বিক ঘটক, ঋত্বিক দাও তো তাই, একদম। এরা সবাই, ঋত্বিক দা তো আবার দেশভাগের শিকার। তিনি যাই হোক তখন সুরমাদির সঙ্গে তখন তার একটু প্রেম টেম চলছে, তার আসা যাওয়া করেন, বিয়ে করলেন। এবং তখন প্রথমের দিকে তিনিও কিন্তু আইপিটি এর মেম্বার ছিলেন। পরে নানা রকম মতবিরোধের কারণে তিনি হয়তো সরে আসেন, কিন্তু তার ডিরেকশনেও নাটক করেছি। বিসর্জনেতে আমি অপর্ণা করতাম, আর আমার নিবেদিতা মাসির ছেলে অনুপ, ও করতো তাতা। কতটা কড়া পরিচালক ছিলেন? ও বাবা, কড়া মানে সেই রকম বকতেন না, কিন্তু আচ্ছা, সেরকম বকতেন না, খুব হেসে বলতেন এইটা কি করছো বলে দেখিয়ে দিতেন। আর আমরা তখন ছোট, সবটাই মজা করে করে। কিন্তু বড়দের চরিত্রগুলো কিন্তু বড়রাই করছেন। মানে আমার নিবেদিতা মাসি করছেন রানী গুণবতী, তারপরেতে আর কে কে ছিলেন এখন আমার অত ভালো করে মনে নেই, আমি তো ছোট ছিলাম। এখন এই সমস্ত মানুষদের সান্নিধ্যে কিন্তু ছোটবেলাটা কেটেছে। কাঞ্চনজঙ্ঘার সময় তো আপনার বয়স অত্যন্ত কম, তাহলেও ততদিনে আমি লেখাপড়ার জগতে ঢুকে গেছি, আর এই ছেলে খেলার বয়স নেই। আর অভিনয়টা আমার কোনোদিনই টার্গেট ছিল না। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, ভালোবেসে লেখাপড়া করতাম, কোনোদিন কেউ আমায় পড়তে বসতে বলেনি। এবং টিচার হবেন ভেবেছিলেন? একেবারে আমার অধ্যাপনাতেই যাওয়ার ইচ্ছে ছিল, টিচিং প্রফেশনেই যাওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, তো সেইটা হয়নি, যা হয়নি। কিন্তু আমি যখন সত্যজিৎ বাবু আমাকে পছন্দ করেছেন এবং চাইছেন আমাকে, সেটা আমরা তো জানি না। উনি নতুন মুখ খুঁজতে খুঁজতে, খুব ভালো ছবি আঁকতেন, তো ওর কিছু চেনাশোনা মানুষদের উনি স্কাউট বলতেন, তাদের চোখগুলো, মানে দেখার চোখটাকে উনি ভরসা করতে পারতেন। তো সেইগুলো ওরকম কয়েকজনের কাছে বোধহয় ছবি টবি স্কেচ, আমার মুখের স্কেচটা দিয়েছিলেন। তার মধ্যে কেউ একজন তাকে গিয়ে জানান যে এইরকম একটি মেয়ে আছে। আমার এক কাকার বাড়িতে তিনি আমায় দেখেছিলেন, এবং কাকার কাছ থেকে আমার বাবার ফোন নাম্বারটা নিয়ে, আমাদের বাড়িতে কিন্তু তখনকার দিনেও ল্যান্ড ফোন ছিল। তো হঠাৎ সন্ধ্যেবেলাতে ফোনটা বাজলো, মা আইপিটি এর সঙ্গে কিছু নাটক করেছেন, মাও করতেন। আমার মা অবশ্য ঠিক অত বেশি করতে পারতেন না শরীরের কারণে, মা একটু অসুস্থ মানুষ ছিলেন। অর্থাৎ অভিনয়টা কিন্তু রক্তে আছে। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, সেটা অস্বীকার করলে কোনো রকমেই হবে না। এই নিবেদিতা মাসির ঠিক পরের বোন কে ছিলেন জানো? তখনকার দিনে বিখ্যাত ছবি হয়েছিল উদয়ের পথে, তার নায়িকা বিনতা। ইনিও আমার মায়ের সহোদরা বোন। এরা সব মানে সাংঘাতিক ট্যালেন্টেড বোনেরা। তা আমি ভেবেছি যে, মানে ফোন এসেছে
আমি পড়ছি, পড়ার টেবিল থেকে উঠবো না, আমার মেজ বোন তার মোটেই কোনোদিনও পড়াশোনা করতে ভালো লাগতো না, লাফিয়ে উঠে আগে গিয়ে ফোনটা ধরেছে, ধরে তারপরে মা 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 করে ডেকেছে, কে ফোন করছে কার ফোন কিছুই বুঝিনি। তারপরে মা গিয়ে ফোন ধরেছেন, কি কথা বলেছেন অত জানি না। রাতে খাবার টেবিলে শুনলাম বাবা আর মার আলোচনা হচ্ছে যে সত্যজিৎ বাবু কাল সকালে আসবেন, উনি ওর নতুন ছবির নায়িকার জন্যে মানে আমাকে খুঁজছেন। আমি তো আকাশ থেকে পড়লাম, আমাকে উনি কেন করে খুঁজছেন? চিনলেন বা কোথায় দেখলেন একদম। কিছুই বুঝতে পারছি না। আর তখন তো সোশ্যাল মিডিয়ার ব্যাপার ছিল না, তো কিভাবে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার প্রশ্নই নেই, Exactly. টেলিভিশনই ছিল না তখন। এক্স্যাক্টলি, এবং কিভাবে খুঁজে পেলেন হ্যাঁ, সেটা সেটা আমরা কেউ জানি না। এবং পুরো রাত্রিরে খাবার টেবিলের আলোচনাটা হলো যে ভদ্রভাবে কি করে ওকে না বলা যায়, অপমান না করে। আচ্ছা, তিনি একজন এত বড় মানুষ, তাকে নাটা তো বলতেই হবে, কিন্তু কিভাবে বলা যায় যাতে করে উনি অপমানিত বোধ করবেন আপনার না। থেকে কোনো রকম মতামত চাওয়া হয়নি? না না, মতামত আমরা 3 বোন স্পিকটি নট শুনে যাচ্ছি। আচ্ছা, আর শুধু তাই নয়, সত্যি কথা বলতে কি আই ওয়াজ কোয়াইট ইনডিফারেন্ট। ওকে, সিনেমায় অভিনয় ঠিক আছে, কি এমন হাতি ঘোড়া, তো স্টেজে তো করেছি ছোটবেলায়, এরকম একটা ভাব। ওটা যে নতুন কিছু, তার জন্য যে অনেক পাবলিসিটি হয়, ভবিষ্যতে কোনোদিনও সেটার একটা ল্যান্ডমার্ক হিসেবে থেকে যাবে, অত মাথাতেও নেই, জানিও না, আর ভাবিও নি। সত্যি কথা হলে হবে, না হয় একটা মজার এক্সপিরিয়েন্স হবে, না হলে হবে না, এরকম একটা ভাব। তো আর তাছাড়া আমার তখন সামনে বিএ অনার্স ফাইনাল পরীক্ষা, আমি প্রেসিডেন্সি কলেজে পড়ি, সিরিয়াস ছাত্রী, তখনকার প্রেসিডেন্সি, এখনকার না। তখন সত্যি সত্যি বাঘের মতন সব মাস্টারমশাইরা ছিলেন, অসাধারণ লাইব্রেরি ছিল, আমরা কি পড়াটাই মন দিয়ে পড়তাম, কি ভালো লাগতো। আমি তো মানে পারলে পরে সারাক্ষণ বই মুখ গুজে পড়ে থাকি, এরকম। মানে আপনি পড়াশোনাটা ভালোবাসতেন? হ্যাঁ, ভীষণ ভালোবেসেই পড়াশোনা করেছি। কাজেই সিনেমাটা মাঝখানে একটা হলে হলো, না হলে না হলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পরের দিনে উনি তো এলেন, তারপরে আমি দরজাটা খুলেছি, এত লম্বা, উল্টে প্রায় পড়ে যাচ্ছি। তা বুঝতে পেরেছি উনি খবরের কাগজে কিছু ছবি টবি আবছা হলেও দেখেছি তো, পুরস্কার নিয়ে বিমান থেকে নামছেন টামছেন এরকম। যাই হোক, তা আমি বললাম আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তো উনি বললেন যে তুমি একটু বসো, তোমার কি খুব তাড়া? আমি বললাম না, আমি কলেজে যাচ্ছি, তৈরি হয়ে গেছি, একটু পরে গেলেও হবে। তখন উনি বসে বসে আমায় জিজ্ঞেস করছেন, কি ঠিক জিজ্ঞেস করেছিলেন এতদিন বাদে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু ওই আমি করতে চাই কিনা অভিনয়, আমার নিজের কোনো ইন্টারেস্ট আছে কিনা, প্যাশন আছে কিনা। হ্যাঁ, আর যদি আমি না করতে চাই তাহলে উনি আর এটা পারসিউ করবেন না, এরকম একটা কথা। তা আমি কি বলেছিলাম অত শত মনে নেই। এখন আমার মনে হয় যে উনি আমার কথা বলার ভঙ্গি, কণ্ঠস্বর, হাত নাড়া, মাথা নাড়া, এগুলো দেখছিলেন। এখন বুঝতে পারি, তখন তো অত বুঝিনি, বডি ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করছিলেন। তো যাই হোক, তিনি খানিকক্ষণ বাদে বললেন ঠিক আছে, তুমি তোমার বাবাকে ডেকে দিয়ে এবারে তুমি কলেজে চলে যাও। তা আমি চলে গেছি। তারপরে কলেজ থেকে ফিরে মার কাছে শুনলাম যে যথারীতি বাবা প্রথমে না বলেছেন, তারপরে অনেক আপত্তি টাপত্তি উনি ভাসিয়ে দিয়েছেন, তার যুক্তি তর্ক জাল বিস্তার করে। কিন্তু তখনকার কালে বাঙালি মধ্যবিত্ত সমাজ একটা ব্যাপার ছিল যে পরিবারের মধ্যে যিনি বয়সে সবচেয়ে বড়, তাকে, তার কথাটাকে মান্য করা হতো। মানে বিয়ে চিঠি টিঠিতে ওরকমই তার নামটাই থাকতো, আমার ভ্রাতুষ্পুত্রের পুত্রের বিয়ে হচ্ছে, এরকম ধরনের চিঠিপত্র লেখা হতো। তো সেই আমার মেজো জ্যাঠা তখনও জীবিত, যদিও তিনি শয্যাশায়ী, তো টালিগঞ্জ গলফ ক্লাব রোডে থাকেন। বাবা ল্যান্সডাউন থেকে নিজেই গাড়ি চালিয়ে মানিকদাকে নিয়ে সেখানে এসছেন, মেজো জ্যাঠামশাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনিও প্রথমটাতে তো না, তারপর যাই হোক তাকেও কনভিন্স করা হয়েছে এবং শেষ অবধি হ্যাঁ হয়েছে। তবে এতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস। আচ্ছা, তার মধ্যে প্রথম হচ্ছে টাকা দেয়া চলবে না। কেন চলবে না? তাহলে ওর যদি লোভ হয়ে যায়, আরো যদি করতে চায় না, ও পড়াশোনা করছে, এরপরেতে আরো হায়ার স্টাডিজ করবে কি বিয়ে করবে, যাই হোক, কিন্তু আর সিনেমা টিনেমা না। আর আপনি আর কোনোদিন ডাকবেন না কিন্তু, হ্যাঁ, আর কাউকে ফোন নম্বর দেবেন না, অন্য কোনো প্রডিউসার ডিরেক্টরকে, কোনো সিনেমা ম্যাগাজিনে ছবি ছাপা যাবে না, রাত পার্টিতে ডাকা যাবে না, ইত্যাদি ইত্যাদি হাজারটা টার্মস অ্যান্ড কন্ডিশনস। যা হোক তিনি সবই মেনে নিয়েছেন এবং সত্যি সত্যি তিনি আর কখনো আমাকে ডাকেননি। একবার শুধু অনেক দিন বাদে গণশত্রুর সময়তে আমায় ফোন করেছিলেন।
তারপর আমায় দেখে বললেন, না রে মমর মা তোকে মানাবে না। আমি খুব দুঃখ পেয়েছিলাম যে মমর মা আমাকে মানাবে না, কিন্তু যা হোক ঠিক আছে, উনি বললেন তোর বাবার কাছে দেওয়া কথাটা রইলো তাহলে। আপনি কি চেষ্টা করেছিলেন যোগাযোগ রাখার? যেতাম মাঝে সাঝে, আচ্ছা, মানে কখনো কোনো একটা বিশাল পুরস্কার কিছু পেলেন তখন গেলাম শুভেচ্ছা জানাতে। হ্যাঁ, কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন? না না, আমি কাজ করার ইচ্ছে ছিল না তো, কি আচ্ছা, প্রকাশ করবো। ওকে। আমি তো কোনোদিন আর অত রেগুলারলি আমি যেতামও না। যদি ভাবেন যে পাটের জন্য উমেদারি করতে আসছে, সবাই তো যেত, জুড়ি জুড়ি লোক তো সারাক্ষণ যেত, প্রতি রবিবার ওর বাড়ি ভর্তি থাকতো, তো ওই দলে আমি কেন ভিড়বো। আচ্ছা, আমাকে উনি ডেকে নিয়ে গেছেন, কাজেই আমার যদি দরকার হয় আবার উনিই বলবেন। তাহলে দিদি এই অধ্যাপনা করার ইচ্ছে ছিল, তারপর পুরোপুরি ফিল্ম লাইন, এবং দীর্ঘ 50 বছর কেটে গেল এইভাবেই। দেখো 50 বছর পুরোপুরি সেইভাবে ফিল্ম লাইনে কোথায় কাটলো, মাঝখানে তো 25 বছরের একটা গ্যাপ, সেটা তো বাদ দিতে একটা হবে। দীর্ঘ গ্যাপ ছিল সেই সময়টা। কারণ আমি তো ধরো কাঞ্চনজঙ্ঘার পরের বছর আমার বিএ ফাইনাল পরীক্ষা হয়ে গেল, তার কিছুদিন বাদে আমার বিয়ে হয়ে গেল, তারপরেতে যা হয়, বাড়িতে বয়স্করা আছেন, বাচ্চারা আছে, তাদের মধ্যে জীবনটা অনেকটাই কাটলো, অনেকটা সময় কেটে গেছে। আপনি কেটে গেল। কানাডাতেও দীর্ঘদিন ছিলেন? না, সেটা পরে, সেটা অনেক পরে। অনেক পরে। আচ্ছা, তারপরেতে যখন মোটামুটি বাচ্চারা বড় হয়ে গেছে, তাদের আর হোমওয়ার্ক করাবার দরকার নেই, তখন আমি গিয়ে সিগাল বুকসে জয়েন করলাম। আচ্ছা, সিগাল বুকসে জয়েন করলাম, তখন ওখানে আমি কিছু এডিটিং এর কাজ, সম্পাদনার কাজটা, এবং সেটা শ্রমিক বন্দ্যোপাধ্যায় আমাকে হাতে ধরে শেখালেন। ওকে। আমি শ্রমিকদার সঙ্গে অনেকগুলো বই এডিট করার কাজ করলাম। ফাইনালি একটা ইংরেজি ম্যাগাজিন ওরা বের করতেন, স্প্লাইস বলে, সেটার এডিটিং এর দায়িত্ব আমার উপরে ছিল। সেখানে আপনি কতদিন কাজ করেছেন? সেখানে আমি সিগাল বুকসে তা বছর 5-7 তো বটেই, বেশি তো কম না। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হলো যে একটা বুদ্ধদেব দাশগুপ্তর ছবি ছিল হিন্দি, অন্ধি গলি বলে, দীপ্তি নাভাল আর কুলভূষণ খারবান্দা বোধহয় কাস্টিং ছিল। ওকে। তো সেই ছবি স্ক্রিপ্টটা আমরা ওই স্প্লাইস বলে ম্যাগাজিনটাতে বের করব, ইংরেজি অনুবাদটা করছি আমি। তো বুদ্ধবাবু তো পাঠিয়ে দিয়েছেন স্ক্রিপ্টটা, হাতে লেখা হিন্দি স্ক্রিপ্ট। এবার আমি নাগরি পড়তে পারি, আচ্ছা, কিন্তু কোনো কোনো জায়গায় হাতে লেখা তো অসুবিধা হচ্ছিল, মানে টাইট হলে এটা হতো না হয়তো। তো সেই নিয়ে বুদ্ধবাবুর সঙ্গে একদিন আলোচনা করতে গেলাম, উনি আমায় দেখেই বললেন, না আপনি বাড়িতে বসে কি করছেন, আপনি ছবির কাজ করুন আমার। আমি বললাম, না রে বাবা, আমি সত্যজিৎ রায়ের নায়িকা ও মাসি পিসির রোলেতে কাম ব্যাক করার আমার কোনো ইচ্ছেই নেই। তো উনি বললেন, না না, আপনাকে যদি প্রধান স্ত্রী চরিত্রটা দিই তাহলে করবেন। তা আমি বললাম যে প্রধান স্ত্রী চরিত্র আমার এই বয়সে? বললেন, আপনার বয়সটা বোঝা যায় না, আপনার যা বয়স তার চেয়ে 10 বছর কম দেখায়, আর আমি তো খুব ইয়াং মেয়ে চাইছি না, এর একটি 10-12 বছরের ছেলে আছে, কাজেই আপনি এই রোলটা করুন। তা আমিও দোনামোনা করে রাজি হয়ে গেলাম। তারপরেতে আমি ওই ফেরা ছবিতেই আমার কামব্যাক। তখন আমি মানিকদার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি আবার ছবিতে কাজ করতে যাচ্ছি। এটা কোন সালে? এটা হচ্ছে 87। তারপর আবার শুরু হলো কাজ করা। আমি মানিকদার কাছে যখন গেলাম, গিয়ে জানালাম যে ইন্ডাস্ট্রি থেকে আপনি খবরটা পাবেন, তার আগে আমি বলতে চাই। তখন উনি অদ্ভুত একটা কথা বললেন যে বেশ তো ছিলি, সংসার টংসার করছিলি, আবার এসবের কি দরকার। আচ্ছা, আমি বললাম, আরে আপনি তো আমাকে এখানে এনেছিলেন, আপনি এরকম কথা বলছেন? বলে, না আসলে কি বলতো, সব ইউনিট তো আর আমার ইউনিটের মতো না। আমি এই কথাটা কোনোদিন ভুলবো না, মানে কতখানি পিতৃসুলভ একটা স্নেহ থাকলে লোকে এই প্রোটেক্ট করার মনোভাবটা তৈরি হয়। সব ইউনিট তো আমার ইউনিটের মতো না। দিদি সত্যজিৎ রায় সম্পর্কে বলছিলেন, পিতৃত্ব সুলভ ওনার একটা স্বভাব ছিল। তো কাঞ্চনজঙ্ঘা শুটিং কতদিন ধরে চলেছিল? সম্ভবত 21 কি 22 দিন। সেই সময় ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা আপনার মুখে একটু শুনবো। সেটা খুব ভালো, জানো, আমি আর আমার মা, আমার তো তখনও মানে আমি নাবালিকা, 18 হয়নি, তা আমি আর আমার মা গেছি, প্রডিউসার আমাদের দুজনকে নিয়ে গেছেন। আমি 2 দিন আগে পৌঁছেছি,
মানিকদা আমাকে বললেন যে এই প্রথম 2 দিন তোকে আমি কোনো কাজ করাবো না, আচ্ছা তুই একটু অ্যাক্লিমেটাইজড শব্দটা উনি ব্যবহার করেছিলেন, ওকে, অর্থাৎ অভ্যস্ত হয়ে ওঠা। মানে পুরো সিনারিওটার সঙ্গে অভ্যস্ত হওয়া। তুই তো কোনোদিন শুটিং এর মানে এই অভিজ্ঞতাটা তো নেই, তুই এটা একটু বুঝে নে কি ব্যাপার কি হয় এটা। তা আমি গিয়ে বসে থাকতাম সারাদিন, দেখতাম টেকতাম কি হচ্ছে। আমার মনে হলো আর এমন কি কঠিন কাজ, খুবই সোজা। মজা হচ্ছে মানিকদা কিন্তু আমাকে কোনো স্ক্রিপ্ট দেননি, এটা সবচেয়ে ইন্টারেস্টিং। উনি আমাকে স্ক্রিপ্ট দেননি, দিয়েছিলেন অরুণ বাবুকেও দিয়েছিলেন, বিশ্বনাথনকেও দিয়েছিলেন। আচ্ছা, তাহলে আপনি ব্যতিক্রম হলেন কেন? হ্যাঁ এইটাই, অরুণকে বলেছিলেন যে তুমি থিয়েটারের ছেলে, অভিনয়টা জানো, ভেবে নিও কি করবে, কোথায় কি করবে, আমাকে দেখাবে তারপরে করবে। আর আমাকে বললেন যে তুমি তো স্টুডেন্ট, ও তোমার পড়লে বড্ড মুখস্থ হয়ে যাবে, অত মুখস্থ করা অভিনয় আমার চাই না। আচ্ছা, ওটাতে স্বতঃস্ফূর্ত যে ব্যাপারটা, স্পন্টিনিটি যেটাকে বলে, ওটা নষ্ট হয়ে যাবে, তোমাকে আমি স্ক্রিপ্ট দেবো না। জানি আপনি কি ছাত্রী হিসাবে পড়াশোনা খুব মুখস্থ করতে পারতেন? তখন তো ওটা করার অভ্যেসটাই ছিল, তখনও তো পড়াশোনার মধ্যে রয়েছি আমি। আমার তো মানে বিএ ফাইনাল পরীক্ষা তার পরে, তারপর ওকে আমি ওইটা, যাই হোক, বললেন যে সংলাপ তোমার খুব ডিফিকাল্ট লাগবে না, আমি যেভাবে সিচুয়েশন বলে দেবেন সেই অনুযায়ী না, আপনাকে। তাছাড়া ডায়ালগ গুলো খুব ছোট ছোট, খুব বেশি বড় না, তোমার অসুবিধা হবে না। ঠিক আছে, ভালো কথা। তাই হয়েছিল। উনি কিন্তু সত্যি সত্যি ঠিক শুটিং এর আগে আমাদের যার যে যে থাকবে ওই দৃশ্যে, তাদের দাঁড় করিয়ে উনি স্ক্রিপ্টটা পড়ে দিতেন যে এই দৃশ্যে এই হবে এই হবে, আর যা হবে সেটা যারা করব আমরা আমরা বলতেন যে তোমরা কি করবে একটু দেখাও আমায়। তা আমরা, ওর পড়া এত ভালো যে সেটা মানে ফলো করতে পারলেই তো অভিনয় হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। যাই হোক, তারপরে আমরা করতাম, পজিশন গুলো বলে দিতেন, অফকোর্স এখান থেকে এখানে মুভ করে এটা বলবে, এখান থেকে। তো আমরা করতাম, যদি পছন্দ হতো বলতেন ঠিক আছে, আর না হলে একটু হয়তো কিছু কারেকশন করলেন এই পর্যন্ত। খুব বেশি কারেকশন করতেন না, কিন্তু অরুণ আর আমার খুব একটা কারেকশন করতেন না, বিশ্বনাথনকে একটু করতে হতো, কারণ উনি তো বাঙালি মানুষ নন, কাজে ওর বাংলা বলাটাতে এক এক সময় একটু আড়ষ্ট ভাব এসে যেত। তো সেটার জন্য ওকে একটুখানি করতে হতো সাহায্য। আর এছাড়া অভিনয়ের জন্য উনি খুব একটা করতেন না, কিন্তু যেটা আমার মনে আছে যে উনি ভীষণ খেয়াল রাখতেন আলো। তখন উনি কিন্তু অত ক্যামেরার পেছনে যেতেন না, সুব্রত মিত্র ক্যামেরাম্যান ছিলেন আমাদের। আচ্ছা, আর সুব্রত মিত্র তো প্রথম কথা উনি অসম্ভব নাম করা ক্যামেরার মানুষ নিজেই। তখন মানিকদা, আর বিশেষ করে এটা রঙিন ছবি হচ্ছে, মানিকদা ব্ল্যাক এন্ড হোয়াইট করেছেন এতদিন, এটা ওর প্রথম রঙিন ছবি, সেজন্য উনি খুব একটা ক্যামেরা করতেন না, সুব্রত বাবুই করতেন, উনি ডিরেকশনটাই দিতেন। হ্যাঁ, কিন্তু উনি খুব খেয়াল করতেন আলো, এই সুব্রতর সঙ্গে আলোচনা করতেন সব সময় আলো কোথা থেকে উনি চান, বেশি আলো হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করো, মেঘ আসুক, বা একটু মিস্টটা আসছে একটু অপেক্ষা করে যাও, আরেকটু মিস্টটা বাড়ুক। আচ্ছা, এই যে আলো আঁধারির ব্যাপারটা উনি ঠিক যেভাবে চাইছিলেন সাজাতে, সেটা নিয়ে উনি খুব খুঁতখুত করতেন, এটা আমার মনে আছে। এবং ছবির পর্দাতেও সেটা ধরা পড়েছে। হ্যাঁ, একদম পর্দাতেও ধরা পড়েছে। এবং অফ ক্যামেরা যখন আপনারা গল্প করতেন সেই সময়টা কেমন ছিল? উনি গল্প টল্প করতেন না, না না, কাজের সময় অসম্ভব সিরিয়াস। ওকে, লাঞ্চ ব্রেকেতে আমরা কিছু খাচ্ছি, কি খাচ্ছি এখন আর অত মনে নেই, যা খাবার প্রোভাইড করা হতো, উনি হয়তো একটা স্যান্ডউইচ খেলেন, খেয়ে চলে গেলেন দূরে, বসে আপন মনে পাটা ছড়িয়ে দিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে, ওর কতগুলো টিপিক্যাল ভঙ্গিমা ছিল, সেইভাবে বসে ভাবছেন। কি ভাবছেন সেটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু I can guess that he was thinking about the next shot, right? বা কতটা কি কাজ আজকের মধ্যে শেষ করা যাবে, কারণ সবটাই তো ডে লাইট শুটিং, দিনের আলো শেষ মানে শুটিং শেষ, প্যাক আপ করতেই হবে। দিদি, আপনি বলছিলেন যে আপনি প্রেসিডেন্সিতে পড়াশোনা করেছেন, আপনার স্কুলিং কোথায় ছিল?
আমাদের সময়তে সেন্ট জনস ডায়োসেশন গার্লস হাই স্কুল বলে একটা খুব ভালো স্কুল ছিল। স্কুলটা এখনো আছে, কতটা ভালো আছে আমি বলতে পারবো না। স্কুলটা এখনো তো আমাদের সময়তে দক্ষিণ কলকাতা প্রত্যেক বছর ব্রিলিয়ান্ট মেয়েরা বেরোতেন সেখান থেকে, এবং অসম্ভব ভালো রেজাল্ট হতো, মেয়েদের মধ্যে হাইয়েস্ট পয়েন্ট পেত। আপনার ছোটবেলাটা আর এখন কতটা ডিফারেন্স দেখেন? আকাশ পাতাল, আকাশ পাতাল। আমাদের ছোটবেলা মানে তুমি মানে ধরো আমি জন্মেছি যে কলকাতাতে, আমি তো অ্যাকচুয়ালি ব্রিটিশ ইন্ডিয়ায় জন্মেছি, কিন্তু স্বাধীনতার আগে জন্মেছি। আচ্ছা। তবে হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে আমার এত ছোট ছিলাম যখন 47-এ দেশ স্বাধীন হয়, যে আমার অত কিছু মনে টনে নেই। কিছু কিছু অভিজ্ঞতা মনে আছে, আবছা রায়টের স্মৃতি মনে আছে। একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, এটা কিন্তু আমি বলতে চাই যে যেহেতু আমাদের পরিবারটা, আমরা ব্রাহ্ম সমাজের লোক, আমাদের অ্যাকচুয়ালি ওইভাবে হিন্দু মুসলমানের ব্যাপারটা ঠিক আমাদের মধ্যে নয়। এবং আমার বাবার একজন মুসলিম ফ্রেন্ড ছিলেন, তেশকিন কাকা আর বিলকিস কাকিমা, ওরা থাকতেন হচ্ছে ল্যান্সডাউন রোডে, এখন যেটাকে শরৎ বসু রোড বলে। আর আমরা থাকতাম পার্ক সার্কাসের 7 মাথার মোড়ের থেকে একটু পার্ক স্ট্রিটের উপরেই একটা বাড়িতে। ঠিকানা কত ছিল আজ আর আমি বলতে পারবো না। যাই হোক, তো ওই রায়টের সময়তে আমার যেটা স্মৃতিতে আছে যে থমথম করছে বাড়ি, বাবারাও তো ঠিক কাজে বেরোচ্ছেন না, কিন্তু আমরা তখন এত ছোট, আমি আর আমার পরের বোন, ছোট বোন, ইয়াংগেস্ট যে বোন আমাদের, সে তখনও জন্মায়নি। আমরা কিছুই বুঝছি না, বিশেষ করে দিদিরা, যার তো দিদিরা, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, শান্তিনিকেতন থেকে চলে এসেছেন, আমরা তাতেই খুব মত্ত, মনে মজা আর কি। তো কিছুই খুব একটা সেইভাবে মনে নেই। ওই বারান্দার ফাঁক দিয়ে দেখছি একটা লোক আরেকটা লোকের দিকে হাত বাড়িয়ে দিল, সে পড়ে গেল। হয়তো তার হাতে ছুরি ছিল, কিন্তু ছোট্ট বুলবুল সেটা বুঝতে পারেনি। সেই রকমই আমাদের অভিজ্ঞতা। আর একদিন গভীর রাত্রে আমরা পার্ক সার্কাসের বাড়ি থেকে গাড়িতে কিছু সুটকেস নিয়ে, জামা কাপড়, ল্যান্সডাউন রোডে চলে এলাম। আর তেশকিন কাকারা কয়েকটা সুটকেস নিয়ে, বাচ্চাদের নিয়ে, তারা আমাদের পার্ক সার্কাসের বাড়িতে চলে গেলেন। আচ্ছা। এই যে তাদের মধ্যে, এবং বেশ কিছু কাল তারা পরস্পরের রান্নাঘরের বাসনপত্র, বিছানা সবই ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। সব তো ওইভাবে এক্সচেঞ্জ করা যায়নি, কিন্তু তা নিয়ে তাদের মনে কোনো অসুবিধে ছিল না। তো তেশকিন কাকা আর বিলকিস কাকিমা আমার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং ওইভাবে যে দুটো পরিবার যে যার নিজের সাম্প্রদায়িক গণ্ডির মধ্যে গিয়ে সেফটি বোধ করছেন, এই ব্যাপারটা কিন্তু হয়েছিল। সেটা আমি অনেক পরে বড় হয়ে মার মুখে শুনে বুঝতে পেরেছি। আচ্ছা, তখন অতটা বোধগম্য হয়নি যে কি খারাপ, হচ্ছে। আমরা কতটুকু তখন খালি বুঝতে পারছি না গাড়ি করে এত রাত্রে কোথায় বেড়াতে যাচ্ছে। পেছনের সিটে আমরা দুই বোন খালি উঠে এদিক দিয়ে ওদিক দিয়ে, আর মা বলছেন চুপ করে স্থির হয়ে বসো, গোলমাল করো না, এসব বলছেন। করতে করতে কখন ঘুমিয়েও পড়েছি তাও জানি না। মানে এক্সচেঞ্জ অফ পপুলেশনটা মানুষ জানে, কিন্তু এই কলকাতা শহরের মধ্যেই যাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য ছিল, বন্ধুত্ব ছিল, তারা যে পরস্পরকে বাঁচিয়েছেন কত রকম ভাবে, এটা কিন্তু তার মধ্যে একটা ঘটনা। তো আমরা অনেক দিন আর কি। মানুষের পরিবর্তনটাও কি লক্ষ্য করেন দিদি? সেটা তো বটেই, সেটা তো বটেই, মানুষের অনেক পরিবর্তন লক্ষ্য করি। একটা ঘটনা বলতে চাই। নিশ্চয়ই। আমাদের পার্ক সার্কাসের বাড়ি 3 তলায় থাকি আমরা। আমি তখন ছোট, বললাম তো বেশ ছোট। আমার শুধু এইটুকু স্মৃতিতে আছে যে একটা পাগড়ি পরা লোককে বাবা খুব চেঁচিয়ে চেঁচিয়ে বকছেন, আর অনেক কাগজ ছড়ানো। পরে মার কাছে শুনেছি যে আমার বাবা সরকারি চাকরি করতেন, পারচেজ ডিপার্টমেন্টে কোনো একটা, বাড়িতে ঘুষ দিতে এসেছিল টাকা। তো বাবা সেই টাকা ছুঁড়ে সুটকেস শুদ্ধ ফেলে দিয়েছেন। আমি টাকার নোট চিনি না তখন, আমার কাছে কাগজই মনে হয়েছে।
সেটা কুড়িয়ে নিয়ে এসে চলে গেছে। এবং আমার বাবা তারপরে সেই চাকরিটা ছেড়ে দেন। কেন ছেড়ে দেন? বললেন যে আমি এই ঘুষটা 2বার 3বার 4বার রিফিউজ করব, তারপর যদি আমি লোভে পড়ে যাই, আমিও তো মানুষ, আমি ওই প্রলোভনের রাস্তাই রাখবো না, চাকরিটাই ছেড়ে দিলেন। এটা আমার বাবা বলে বলছি না, তখনকার মানুষের কিন্তু নীতিবোধটা, মূল্যবোধটা অন্যরকম ছিল। আজকে যেভাবে মানুষ রাইট অ্যান্ড লেফট চুরি করছে বা মানুষকে ঠকাচ্ছে বা নানা ধরনের, মানে একটা চাকরি চাইতে গেলেও ঘুষ দিতে হচ্ছে, এই সমস্ত জিনিস আমরা কল্পনা করতে পারতাম। আরো একটা ঘটনা মনে আছে, তখন আমি বেশ বড়, আমরা বিয়ে বাড়ি গেছি নেমন্তন্ন খেতে, তো খেতে বসতে যাবো, বাবা বললেন দাঁড়াও পরের ব্যাচে বসবো আমরা। কেন, কি ব্যাপার, অত জিজ্ঞেস করারও কিছু নেই, আমরা তো লাফাচ্ছি, ছোট ছোট মেয়ে সব সেজে গুজে গেছি, আরো খানিক্ষণ থাকা হবে, পরের ব্যাচে খাবো, কি মজা। পরে শুনেছিলাম যে কোনো একজন খুব ঘুষখোর বলে জানা একজন পুলিশ অফিসার ওই ব্যাচে খেতে বসেছে। বাবা ওখানে খাবেনি না, চলে এলেন, পরের ব্যাচে খাবো, দাঁড়াও। তো এই ধরনের, এই যে এটা আমার বাবা বলে বলছি না, বাঙালি মধ্যবিত্ত হিন্দু মুসলিম নির্বিশেষে তখন একটা অন্যরকম মূল্যবোধ ছিল, যেটা আজকের মানুষের মধ্যে মিসিং, কল্পনাই তোমরা করতে পারবে না। আরো পরিবর্তনের কথা বলি, আমরা যখন ছোট বাচ্চা মেয়ে, আমাদের ল্যান্সডাউন রোডের চওড়া রাস্তা পেরিয়ে উল্টো দিকে গিয়ে রায় স্ট্রিট বলে একটা গলি, রায় স্ট্রিটেতে আমার এক বন্ধু, স্কুলের বন্ধু, আমরা ডাইসেশন স্কুলে পড়ি, হেঁটে যাই, আর ও মেয়েটিও হেঁটে যায়। ওদের বাড়িতে একটা খুব বড় শিউলি গাছেতে প্রচুর ফুল ফুটতো, মেঝেতে মানে উঠোনে ভর্তি হয়ে ছড়িয়ে থাকতো। তো আমরা রাত থাকতে দুই বোন অন্ধকারেতে পেছনে, বাড়ির পেছনের দরজা খুলে গ্যারেজের মধ্যে দিয়ে গিয়ে সেই ফুল ঝুড়ি ভরে তুলে নিয়ে চলে আসতাম। ফুল তোলার একটা মজা ছিল, হ্যাঁ। তারপরে ফুল টুল কুড়িয়ে নিয়ে, অনেক ফুল কুড়িয়ে নিয়ে কচুরি করে নিয়ে এসেছি বা ঝুড়ি করে নিয়ে এসেছি। তারপরে তার মোটা রাঙিয়ে মা আমাদের জামা কাপড় রং করে দিয়েছেন, এগুলো মনে আছে। আমরা খুব অল্পে খুশি হতাম, তো সেটা এখনকার বাচ্চারা ভুলে গেছে, অনেক জিনিস পেয়েও খুশি হয় না, এটা তাদের লস, আমার না। তো সেইখানে আমি এখন ভাবি যে আজকের দিনে কোনো, আমার বাবা মা জানতেন না তা তো নয়, ফুলটা কোত্থেকে এলো জানতেনই তো। আজকের দিনে হলে বাবা মারা সাহস পেতেন না দুটো ছোট মেয়েকে ভোরবেলা ওইভাবে অন্ধকারে একলা ছেড়ে দিতে। একদমই তাই। সমাজ তখন এত বিকৃত হয়নি, বিকৃত মনের মানুষ এত বেশি বোধহয় ছিল না, হয়তো ছোট ছোট বালিকাদের পক্ষে অনেক সেই সময়তে সেফ ছিল সমাজ। এই পরিবর্তনগুলো তো আমার মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সমাজের অনেক পরিবর্তন হয়েছে, অনেক সিম্পল জীবন যাপন ছিল তখনকার, ছবিগুলো দেখলেও বোঝা যায়। আপনি নিজেও ছাড়বেন না এখন আপনার বাড়িতে যদি ছোট কোনো না না, আপনি মাথা খারাপ নাকি? আমাদের বাড়িতে কোনো মহিলারা কাজ করতেন না তখন, সব পুরুষ চাকর থাকতো। আমার বাবা একদম পছন্দ করতেন না, নাম বলতেন না, ওই স্ত্রী লোকটিকে বলো আমি অফিস থেকে ফেরার আগে বাড়ি চলে যেতে, এরকম ধরনের। আমার বাবা খুব বিরক্ত হতেন বাড়িতে একটা মেয়ে ঘুরঘুর করছে দেখলে। কিন্তু আমাদের বাড়িতে যারা থাকতেন তারা কেউ কোনোদিনও আমাদের সঙ্গে কোনো অশালীন আচরণ করেছেন মনে তো পড়ে না। আমরা তো 3টে বোন ছিলাম, কোনো ধরনের চাইল্ড অ্যাবিউজের কোনো স্মৃতি আমাদের কারণ নেই। আমি এটাই বলতে চাইছি যে মানুষের কিন্তু মন অনেক পরিষ্কার ছিল জেনারেল ভাবে। হ্যাঁ নিশ্চয়ই এক একজন তো খারাপ লোক থাকেই, সব সমাজেই থাকে, তার পার্সেন্টেজ অনেক কম ছিল, ঘুষখোর অনেক কম ছিল, বিকৃত মনের মানুষ অনেক কম ছিল, সমাজটা অনেক পরিষ্কার ছিল এবং মানুষ কথা দিলে পরস্পরকে কথা রাখার একটা তাগিদ ছিল, অনেক ভ্যালিউজ গুলো অনেক বেটার ছিল মানুষের। এটা আমি নিশ্চয়ই বলবো, দেখা যায় না, যেটা ক্রমশ আমার চোখের সামনে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আছে আজকেই সকালে হয়েছে, আমাদের বাড়ির যে মেয়েটি রান্না করে তাকে আমার হাজবেন্ড মাইনেটা দিয়েছেন, ও একটু বাদে বেল বাজিয়ে ফিরে এসে ফেরত দিল একটা 500 টাকার নোট বেশি হয়েছে, আজ সকালে ঘটেছে। একটা শ্রেণীর মূল্যবোধ কিন্তু এখনো বেঁচে আছে। খুব দুঃখের বিষয় যে সমাজের যারা ওপরে আছেন, মাথায় আছেন, তারা বিকৃত হয়ে গেছেন, এরা হয়নি, এরাই আমাদের ভরসা।
একদমই তাই। দিদি, আপনার সিনেমার জীবনে একটু ফিরবো। সত্যজিৎ রায়ের সঙ্গে যেমন কাজ করেছেন, মৈনাক ভৌমিকের সঙ্গেও কাজ করেছেন, তো একটা হিউজ পরিবর্তন দেখেছেন সিনেমার জগতে, সেই পরিবর্তনটা আপনার চোখে কেমন? প্রথম পরিবর্তন হলো স্ক্রিপ্ট। আচ্ছা। ইংরেজি রোমান হরফে বাংলা সংলাপ আসে আমার কাছে। আচ্ছা। আমি এটা আগে কোনোদিনও দেখি, যেভাবে হোয়াটসঅ্যাপ লেখা হয়, যেভাবে হোয়াটসঅ্যাপে লেখা হয়। এখন আমি যেহেতু দুটো ভাষাতেই স্বচ্ছন্দ, আমার সমস্যা হয় না, কিন্তু বাঙালি পরিচালক, বাঙালি অভিনেতা অভিনেত্রী, তারা বাংলা লেখাটা ভালোভাবে পড়তে পারেন না, এটা ভাবতে আমার একটু কষ্ট হয়। মৈনাকের সঙ্গে কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতাটা আমার প্রথম হয়। আর মৈনাককে বললাম যে এটা কেন রে, তুই একটু আমতা আমতা করে বললো তোমার কি অসুবিধে হচ্ছে? আমি বললাম না, আমার কোনো অসুবিধে হচ্ছে না, তোমার অসুবিধাটা কি সেটা আমি জানতে চাই। তবে মৈনাক খুব সিরিয়াস ছেলে, ভালো কাজ করে, সিনসিয়ারলি কাজ করে। দেখো, আমি ওইভাবে সত্যজিৎ রায়ের সঙ্গে তুলনা কারুর করার তো কোনো মানে হয় না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কাজের ধরন পাল্টায়, প্রয়োজন পাল্টায়। আজকে ডিজিটাল ক্যামেরার যুগে যে লিবার্টিটা ডিরেক্টররা নিতে পারে, দরকার হলেই সেটা ডিলিট করে আবার ছবিটা তোলা যায়। যখন সেলুলয়েডের যুগ ছিল তখন ওই লিবার্টিটা তো নিতে পারতেন না। তারা অনেক হিসেব করে, অনেক অঙ্ক কষে কাজ করতেন, যতটা সম্ভব কম এনজি শটস করা যায়। মানে আগে রিহার্স করি, এ করি, সে করি। এনজি মানে নট গুড শটস, যেগুলো ফেলে দিতে হবে, সেটা যতটা কম সম্ভব, রিটেক যত কম নেওয়া যায়, রিটেক যত কম নেওয়া যায়, এটা তাদের করতেই হতো। কারণ সেলুলয়েড ওয়াজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ, এবং সেটা যত ওয়েস্ট হবে তত প্রডিউসারের ক্ষতি হবে। তো এগুলো মাথায় রাখতে, সেটা মাথায় রেখে কাজ করতে হতো। এখন সেটা, সেই সমস্যাটা নেই। আর মৈনাক টৈনাকরা অনেক স্মার্ট, অনেক কি বলবো, মানে অনেক বেশি পরিষ্কার করে আগে থেকে পুরীর জিনিসটা ছকা থাকে। আচ্ছা। অ্যাটলিস্ট মৈনাকের থাকে। আমি এখনকার সব ডিরেক্টর সেটা এটা কিন্তু বলতে পারবো না, কিন্তু আমি যাদের সঙ্গে কাজ করেছি, ধরো ঋতুপর্ণ, অপর্ণা সেন, মৈনাক, ইভেন প্রভাত রায় কমার্শিয়াল কাজের মধ্যে, এদের প্রত্যেকেরই কিন্তু স্ক্রিপ্ট একেবারে আগে থেকে তৈরি, রেডি। ওই ভাষা কোনো কাজ এরা করেননি। তবে এরকম ডিরেক্টরের সঙ্গেও কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে, যারা মাথায় আছে তার, কিন্তু বদলাতে যাচ্ছেন। আচ্ছা। খানিকটা কাজ করছেন, তারপর বলছেন না এই শটটা এরকম ভাবে না, সুবিধা আছে ডিজিটাল ক্যামেরা, গায়ে লাগে না, সেইখানেই ইমপ্রোভাইজ করা হচ্ছে। মনে হলো যে এটা ভালো লাগছে না, ইমপ্রোভাইজ করছেন, চেঞ্জ করছেন। অপর্ণা সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন দিদি? খুব ভালো। আচ্ছা। অসম্ভব ভালো, মানে পুরো একদম মাথার মধ্যে পুরোটা প্রিসাইজ। পারমিতার একদিনের সময়তে পুরো সেই সনকার সাজ টাজ পরা, সেই অবস্থাতে ও ক্যামেরা ট্রলিতে উঠে ইয়ে করছে, লুক থ্রু করছে, বা আমাকে বলছে তুমি আমার প্রক্সিটা দিয়ে দাও, এই পজিশনে দাঁড়িয়ে করে ও দেখে নিচ্ছে পুরো ব্যাপারটা কিরকম লাগছে। হ্যাঁ, তারপর আবার এসে নিজে অভিনয়টা করছে। অপর্ণার অসম্ভব ট্যালেন্টেড, বাপরে বাপ। এই ধরনের গল্প ভাবা, নিজে স্ক্রিপ্ট করা, তারপরে এক এক সময়তে ওর ছবির এক একটা শট মনে পড়ে আমার, আর মনে হয় যে বাপরে কি সাংঘাতিক সাহস থাকলে এই ধরনের শটস ভাবা যায়। আপনি পরিচালক অপর্ণা সেনকে এগিয়ে রাখবেন না অভিনেত্রী অপর্ণা সেনকে? অ্যাবসলিউটলি পরিচালক, এক কথায় অনেক বেশি এগিয়ে রাখবো। অভিনয় ও অসম্ভব ভালো করে, সেটা আমি বলতে চাই না, তা না হলে এত বড় স্টার কি করে হয়। কিন্তু পরিচালক হিসেবে আমি ওকে অনেক বেশি নম্বর দেবো, এটা ঠিক। অপর্ণা সেনের কোন সিনেমা আপনার ফেভারিট? ওর তো এক এক রকম ভালো রে। ধরো পরমা যেরকম একটা, তারপরে তোমার পারমিতার একদিন অন্যরকম, একদম। তারপরে মানে এক একটা অ্যাঙ্গেল। ইভেন যুগান্ত আমার ভীষণ ভালো লেগেছিল। যুগান্ত আমার ভীষণ ভালো লেগেছিল। আমি তো বলছি গয়নার বাক্সটা অত ভালো লাগেনি, কারণ ওটা প্রথম দিকটা খুব ভালো ছিল, তারপর শেষের দিকে স্টোরিটা একটু অন্যরকম হয়ে গেল। যাই হোক,
সেটা আলাদা, কিন্তু আমি বলছি যে ওর আর প্রথম ছবি ওর যেটা 36 চৌরঙ্গিলে, ওরে বাপরে, ওই রকম ছবি একটা বোধহয় 100 বছরে একটা হয়। একদম একদম একদমই তাই। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আপনি কাজ করেছেন অনেকগুলো। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল দিদি? ঋতুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা খুব মজার। ও ও আরেকজন যার একেবারে পুরোটা মাথায় রয়েছে, কি চায় না চায়, তবে ও ভীষণ ভালো অভিনয়টা করে দেখিয়ে দিতে পারত, এটা বলতে হবে। ওর সঙ্গে আমার প্রথম কাজ যেটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু আমি বলতে চাই, এটার কথা অনেকে জানে না। ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য গার্ল চাইল্ডে একটা ছবি তৈরি করতে হয়েছিল ওকে, সরকারি ফরমাসি ছবি আর কি, মেয়ে বাচ্চাদের নিয়ে। তো সেটা ছবিটার নাম ছিল অন্ত্যেষ্টি। অন্ত্যেষ্টি, হ্যাঁ, অন্ত্যেষ্টি। বাড়িতে একজন বৃদ্ধা মারা গেছেন, সম্পর্কে পিসিমা, তার অন্ত্যেষ্টির কাজটা কে করবে, সবাইকারই অসুবিধে, আমার সামনের সপ্তাহেতে অফিস ট্যুরে যেতে হবে, আমি মাথা কামালে কি করে চলবে, আমি শ্রাদ্ধ সময় থাকতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। ইভেন বাড়ির ছোট ছেলেটি, সেও বলছে আমি মুখে আগুন দিতে পারবো না, আমার সামনের উইকেটে ম্যাচ আছে, আমি কাছা পড়ে কি করে ম্যাচ খেলবো। তো এগিয়ে এলো বাড়ির মেয়েটি, বললো আমি ঠাকুমার মুখে আগুন দেবো, আমি অন্ত্যেষ্টিটা করব। সে কি করে হয়, মেয়েরা কি আর এসব করে টরে, এই নিয়ে কিন্তু গল্প। আচ্ছা। এবং ফাইনালিও করলো। এই ছবিটাতে আমি ছিলাম বড় বউ, আমার স্বামী ছিলেন প্রদীপ মুখোপাধ্যায়, ছোট বউ ছিল ডলি বসু, তার স্বামী ছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। আর আমার মেয়ের রোলটা করেছিল, যে এই বিদ্রোহিনী মেয়ে, সেটা করেছিল কমলিকা গুহ ঠাকুরতা। আচ্ছা। বুড়ান। আচ্ছা। আর এই বৃদ্ধা ঠাকুমার চরিত্রটা করেছিলেন, যে জন্য এতটা গল্প বললাম, করুণা বন্দ্যোপাধ্যায় সর্বজয়া, তার শেষ ছবি এটা। এটা সেই সময় উনি ভীষণ অসুস্থ, উনি কাজ করেন না, কাজ থেকে অনেকদিন সরে গেছেন। আমরা শুটিংয়ে গেছি, বৃদ্ধা ঠাকুমার শট থেকে ছবির প্রথম শট শুরু হবে, মানে তিনি শুয়ে আছেন মৃতদেহটা, তার থেকে ক্যামেরা পুল ব্যাক করবে, সেখানে দেখা যাবে পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। সেই ঠাকুমাই অনুপস্থিত, আসেননি। গাড়ি তাকে আনতে গিয়ে অপেক্ষা করে করে ফিরে এসেছে, বাড়ি তালা দেয়া, তিনি কোথায় গেছেন কেউ জানে না। তখন মোবাইল ফোনের যুগ নয়, তিনি কোথায় চলে গেছেন আমরা জানি না। ঋতুপর্ণর মাথায় হাত, সমস্ত ইউনিট বসে রয়েছে, সারাদিনের কাজ, ঠাকুমা নেই। আমি বললাম যে শোন, ইন্দ্রাণী পার্কে বাড়িতে শুটিং হচ্ছে, আমি বললাম শোন, একজনকে কনসিডার কর, কারণ শেষ মুহূর্তে আজকে উনি আসেননি বলে আপনি করে দিন বললে কোনো বড় পুরনো অভিনেত্রী করবেন না। আর কোনো পুরনো বড় অভিনেত্রী ছাড়া এই রোল হবে না, কারণ শুধু তো মৃত্যু নয়, তার আগেকার ফ্ল্যাশব্যাক বহু সিনস আছে, এবং খুব ইন্টেন্স সিনস, অত্যন্ত ডিফিকাল্ট সিনস গুলো। ভালো অভিনেত্রী, পুরনো বয়স্ক, কিন্তু তাদের যদি গিয়ে বলা যায় যে আজকে এক্ষুনি শুটিং, আপনাকে আগে বলিনি, সরি ভাই, হবে না, করবেন না, অতএব কি করা যায়? তখন ঋতু তো মাথায় হাত। আমি বললাম শোন, কাছেই লেক গার্ডেন্সে থাকেন করুণা বন্দ্যোপাধ্যায়, বলবি একবার? হ্যাঁ নন্দাদি, চল দেখা যাক, যদি উনি রাজি হন। আচ্ছা। তা আমরা তো সঙ্গে সঙ্গে গেলাম। উনি তখন খুব অসুস্থ এবং ভীষণ মানসিকভাবে বিধ্বস্ত, ডিপ্রেশনে ভুগছেন। আমি কিছু করবো না, আমি কোথাও যাব না, ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না বলে সবার ঘরে চলে গেলেন। সুব্রতদা, ওর হাজবেন্ড, বললেন দাঁড়াও তোমরা, ওই কাজটা করলেই ও কিন্তু এই ডিপ্রেশন থেকে বেরোতে পারবে, আমি ওকে কনভিন্স করছি, আমি ওকে কনভিন্স করছি। এবং সুব্রতদা গিয়ে, সুব্রত বন্দ্যোপাধ্যায়, মানে আমি সুব্রত দা এই জন্য বলছি যে সুব্রত দা, শ্রমিক দা, ওরা আপন ভাই, শ্রমিক বন্দ্যোপাধ্যায় ওরা আপন ভাই, করুণা বন্দ্যোপাধ্যায় নিজের দেওর শ্রমিক, আমরা সেই সূত্রে ওদের চিনি এবং দাদাই বলতাম। উনি ভেতরের ঘরে গিয়ে কি বোঝালেন জানি না, খানিক বাদে উনি বেরিয়ে এলেন, বললেন ঠিক আছে চলো। আচ্ছা। এই করুণা বন্দ্যোপাধ্যায় সর্বজয়ার শেষ কাজ ঋতুপর্ণ ঘোষের সঙ্গে, তার একটা প্রথম দিকের ছবিতে কিন্তু উনি কাজ করে গেছেন। এটা, এই ইতিহাসটা অনেকে জানে না। তার কিছুদিন বাদেই কিন্তু করুণাদি মারা গেলেন, অল্প কিছুদিন বাদে। শুটিংটা প্রপার ভাবে শেষ হয়েছিল? একদম, অসম্ভব ভালো কাজ করেছিলেন।
ঋতু এটা নানা জায়গায় লিখেও গেছে যে নন্দাদির জন্য আমরা ওকে পেয়েছিলাম। এই অন্ত্যেষ্টি ছবিটা যেহেতু সরকারের ফরমাসি ছবি, এখন সেটা কোন আর্কাইভে ঢুকে আছে সেটা আর আমাদের পক্ষে বলা সম্ভব না। ও কোনোদিন কেউ দেখতে পাবে কিনা আমরা তাও জানি না। ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়াটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কতটা ক্ষতি বলে আপনার মনে হয়? বিশাল ক্ষতি। কারণ বহুদিন বাদে বাংলার দর্শক কিন্তু কিছু মানে একটা মাঝখানে পিরিয়ড গেছে যে সময়তে এমন ছবি তৈরি হচ্ছিল যেটা সত্যি সত্যি ঠিক শহরের শিক্ষিত দর্শকের জন্য নয়। তো সেইখানেতে ঋতুপর্ণ কিন্তু সেই বাংলা শিক্ষিত দর্শককে আবার হলে ফিরিয়ে এনেছে একদম 19 এপ্রিল দিয়ে। অন্ত্যেষ্টি কিন্তু 19 এপ্রিলের আগের ছবি। আচ্ছা, 19 এপ্রিলেরও আগের ছবি। ওকে। ওর প্রথম ছবি যেটা হীরের আংটি, সেটা কিন্তু অত কেউ দেখেনি। ওটা ওইভাবে হল রিলিজ হয়েছিল কিনা তাও আমার জানা নেই, বোধহয় নয়। কিন্তু 19 এপ্রিলের পরে মানুষ ঋতুকেও চিনলো এবং চিনতে শুরু করলো। যাই হোক, তারপরের সিনেমাগুলো তো ইতিহাস সৃষ্টি করেছে, সেটা তো বলাই বাহুল্য। তবে বিশাল ক্ষতি হয়েছে আমি এই কারণে বলবো যে সিনেমা জগতের তো ক্ষতি হয়েইছে, আর ওর লেখা, ওর যে কি অসম্ভব ভালো স্ক্রিপ্ট লিখতো, কি সংলাপ লিখতো, ভাবা যায় না। যদিও একটা পয়েন্টের পরে ওর ছবিগুলো আমার খুব একটা অ্যাপিল করতো না, মনে হতো যে ভয়ানক আস্তে আস্তে ও আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। এটা আমার সমালোচনা। কিন্তু যেদিনে আমাকে ফোন করে বললো যে নন্দাদি তুই আমার শুভ মহরত দেখেছিস, আমি বললাম হ্যাঁ, কে না দেখেছে। তো ওই যে চরিত্রটা যেটা রাখি করেছিলেন, সেই চরিত্র অনেকগুলো সমস্যার সমাধান করবে, একটা সিরিজ করব আমরা 13টা গল্পে, তুই করবি? এরকম অফার মানে কেউ ফোন করে রাত্রির বেলা বলছে। আচ্ছা, আমি তো পারলে প্রায় তখনই ছুটে যাই। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করবো। এবং সিনেমাটাও খুব ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, আপনার যেটা মনে হলো বিষয় যে ওই একটা ছবি হলো তাহার নামটি রঞ্জনা, তারপরে আর তাহার নামটি রঞ্জনা করার পরেই ঋতু মারা গেল। আমার ডেটস নিয়েছিল ওরা জুন থেকে সেপ্টেম্বর, বললো তুই অন্য কোনো কাজ করবি না, এটা আমরা ব্লক করে রাখলাম, 13টা গল্প আমরা মানে 12টা গল্প করবো, একটা হয়ে গেল 12টা গল্প করবো। এডিট দেখে এসে আমার রাত্রির বেলা ফোন করেছে, এটাও নর্মালি করতো না। ও খুব ভোরে ফোন করতো, 7টা 7:30, 9টার পরে তো আর ফোন টোন করতো না। সেই এডিট দেখে রাত্রির বেলায় এসে আমায় ফোন করছে, নন্দাদি কি ভালো অভিনয় হয়েছে, এইটা কিন্তু মেনটেন করতে হবে। বলাই বা কিন্তু দুঃখের বিষয় যে ওই একটার পরেতেই ও ওই সেই মানে জুনটা আর এলো না, মেয়ের শেষেতেই তো চলে গেল। জুন থেকে মানে ও আমাকে বলেছিল সেপ্টেম্বর অবধি তুই ডেট কাউকে দিবি না। যাই হোক, সে ছেড়ে দাও, আমার লসও সেটা, আর বাংলা দর্শকের লস, বাংলা ছবির লস, বাংলা ছবির লস। যারা সিনেমা প্রেমী বাংলার, তাদের সবার লস আমার মনে হয়। নিশ্চয়ই, শুধু বাংলা সিনেমা না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যারা সিনেমা দেখতে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়ে তো কিছু বলার থাকে না। দিদি, আপনি ছবি বিশ্বাসের সঙ্গেও কাজ করেছেন। হ্যাঁ, ও বাবা, সেই দিনগুলোর স্মৃতি কতটা উজ্জ্বল আপনার মনে? ব্যাপারটা হচ্ছে ছবি বাবুর সঙ্গে আমি একটা সিনেই স্ক্রিন শেয়ার করেছি। হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই কাজের অভিজ্ঞতা রয়েছে। কাজের অভিজ্ঞতা, বাপরে, কাজের অভিজ্ঞতা মানে উনি যখন অভিনয় করতেন আমরা তো হাঁ করে দেখতাম বসে বসে, না যে কি করছেন। আমার সঙ্গে প্রথম দেখাটাই খুব মজার। তাই? কিরকম? আমরা অ্যালিস ভিলা হোটেলে উঠেছি, আমাকে 2 দিন আগে নিয়ে গেছেন মানিকদা, বললাম অ্যাক্লিমেটাইজড হওয়ার জন্য। তা আমার শুটিং নেই, আমি রয়েছি হোটেলে ঘরে। ছবিবাবু এসে পৌঁছলেন, তো একই হোটেলে উনি এসছেন, সবাই দৌড়ে গেছে, আমিও গেছি, গিয়ে চট করে প্রণাম করেছি। তো আমার দিকে তাকিয়ে বললেন তুমি কে? তা আমি ওই বয়সে যেটা হয়, লোকে একটু নেপো হয়, তো আমি সেইভাবেই বললাম যে আমি আপনার ছোট মেয়ে। আচ্ছা, তো তখন ফর্মাল আলাপটা করানো হয়নি না, তার আগেই উনি নিজেই জিজ্ঞেস করলেন তুমি কে? তাতে আমি বললাম আমি আপনার ছোট মেয়ে। আচ্ছা, তাতে খুব গম্ভীর হয়ে বললেন শোনো ছোট মেয়ে, কোন ঘরটা থাকো বলো তো? আমি বললাম এই যে এটা আমার ঘর। আমার ঘরটা কোনটা? তো ওরা দেখিয়ে দিল ওইটা।
সন্ধ্যের পর আমার ঘরের দিকে যাবে না, হ্যাঁ বলে চলে গেলেন। কি বললেন কথাটার মানে বুঝলাম না, তারপরে বুঝেছিলাম মানে সন্ধ্যেবেলাতে তার ঘরে বেশি একটি আসর বসে, আচ্ছা বোতল গ্লাস সাজিয়ে জমিয়ে, তো সেই দিকে ছোট মেয়ে যাবে না। আচ্ছা, হ্যাঁ ভালো। সেইটার জন্য তো এই যে পিতৃসুলভ বলাটা, এটাও তো খুব ভালো লেগেছিল না আমার। একদমই। ছবিবাবুর একটা অভিজ্ঞতা আমি বলতে চাই, হুম, সেটা খুব ভালো লেগেছিল আমার। আমার একটা লম্বা কোট ছিল ছবিতে, সেই কোটটা সারাক্ষণ আমায় পরে থাকতে হতো শটেতে। এখন দার্জিলিংয়ে যেরকম ওয়েদার, সেটা প্রতিদিন একরকম থাকতো না, কিন্তু কোনো কোনো দিন বেশ ঠান্ডা, কোনো কোনো দিন আবার গরম। এমন একদিন হয়েছে যে গরম লাগছে, আমি অফ স্ক্রিন আর কি কোটটা খুলে বসে আছি, আবার পরে পরে নেব শটের আগে। তো অরুণ বসে আছেন, আমি আছি, আর ছবিবাবু আছেন। এমন সময় আমার শটে ডাক পড়েছে, আমি তাড়াতাড়ি উঠে কোটটা পরতে গেছি। দাঁড়াও, অরুণকে বললেন, ও ইয়াং ম্যান, তুমি তো বাংলা ছবির নায়ক হতে এসেছো, মহিলাদের কোটটা কিভাবে পরিয়ে দিতে হয় জানো না? দেখো আমি করে দিচ্ছি, দেখে শেখো। বলে নিজের হাতে কোটটা তুলে আমাকে পরিয়ে দিলেন। এই অভিজ্ঞতা কিন্তু আমি মানে কোনোদিন ভুলিনি। শুধু না, এটা একটা বিরাট পাওয়া আমার। একদমই। ছবিবাবু নিজে আমাকে কোটটা পরিয়ে অরুণকে শেখাচ্ছেন যে মহিলাদের কিভাবে কোটটা পরিয়ে দিতে হয়। তারপর অরুণ বাবু কি বলেছিলেন? উনি তো অপ্রস্তুতের এক শেষে, মানে সাধারণ মধ্যবিত্ত পরিবারে এইসব কায়দাগুলো তো আর জানে না লোকে। আপনি নিজেও ভীষণ আপ্লুত হয়ে গেছিলেন? ভীষণ ভীষণ। একদমই। দিদি, আপনি তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও অনেক কাজ করেছেন। অনেক কাজ খুব যে করেছি তা না, কারণ আমি মাঝে তো অনেকদিন ছিলাম না, হ্যাঁ, তাই জন্য অনেক কাজ মিসও করে গেছি। মিসও করেছেন, কিন্তু কাজ করেছেন। হ্যাঁ, করেছি। তো তিনি ইনফ্যাক্ট আমার ছোট পর্দার প্রথম কাজ সৌমিত্র বাবুর জন্য। আচ্ছা, ওকে। সেটা কোনটা ছিল? সেটা ছিল সলিউশন এক্স, 13 পার্টের সিরিয়াল। ওকে। তখন 13 পার্টের সিরিয়াল হতো, তোমরা তখন বোধহয় জন্মাওনি বা জন্মালেও খুবই ছোট। 13 পার্টের সিরিয়াল হতো তখনকার দিনে। কোন সালে? এটা হবে 89-90 এরকম সময়। আচ্ছা, 89 না তখনও জন্মাইনি। সেটাই, 13 পার্টের সিরিয়াল হতো। তো আমার কাছে পরিচালক জগন্নাথ গুহ এলেন, এসে বললেন যে আপনাকে করতে হবে ছোট পর্দার একটা কাজ। আমি বললাম না না, আমি বড় পর্দার লোক। আর ছোট পর্দা সম্বন্ধে তখন আমাদের বেশ একটা কি বলবো অবজ্ঞা যাকে বলে। এটা কেন মানে ছিল তখন তো ইডিয়ট বক্স টক্স অনেক কিছু বলা হতো। তখন সাধারণত মানুষের ছোট পর্দাটাকে খুব একটা গুরুত্ব দিত না। তারপরে সেই যে শুরু হলো আমাদের একটা ছোট পর্দার কাজ দিয়ে আমাদের পরিচয়। আচ্ছা, সেটার মজার গল্প। রডন স্ট্রিটে একটা পুরনো বাড়িতে আমাদের শুটিং হবে। রডন স্ট্রিট বলতে কোন জায়গাটা? রডন স্ট্রিটটা আছে ওই তোমার লোয়ার সার্কুলার রোড থেকে বেরোনো একটা রাস্তা। ওই পুরোনো দিনের সাহেব পাড়ার বড় বড় সব পুরোনো বাড়ি, ওরকম একটা অন্ধকার অন্ধকার বাড়ি, চারদিকে সেই মানে দেওয়ালগুলোতে যেন কত শতাব্দীর অন্ধকার জমে আছে এরকম একটা, মাঝখানে একটা টিম টিম করে 100 পাওয়ারের বাল্ব জ্বলছে। তা আমরা সেখানে শুটিং হবে, জমায়েত হয়েছি, মেকআপ টেকআপ হবে, এই হবে সেই হবে, সেট যা হয় আর কি শুটিং এর জায়গায় সেট তৈরি হচ্ছে, লোকজন সাজাচ্ছে, লাইট ঠিক করছে। এমন সময় মানে ঘরটা ঝলমল করে উঠলো, সৌমিত্র চট্টোপাধ্যায় ঢুকলেন। ফর্সা মানুষ শুধু না, মানে ওর পার্সোনালিটির একটা। আপনি কি ফ্যান গার্ল ছিলেন? আমি কোনো সিনেমারই কোনো তারকার ফ্যান গার্ল ছিলাম না। আচ্ছা আচ্ছা, বললাম না আমি একটু বইয়ের জগৎ। আচ্ছা, তা অনুরাগিনী তো ছিলেন? ভালো লাগতো সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়, ভালো লাগতো উত্তম কুমারের অভিনয়ও ভালো লাগতো, যে যেটা ভালো করতেন এরকম বেশ অ্যানালিটিক্যালি দেখবার চোখটা ছিল আমার। না ওরকম একটা সুপুরুষ, ওরকম হ্যান্ডসাম একজন, একটা ওরকম সুপুরুষ হ্যান্ডসাম মানুষ ঢুকলেন, বললাম তো মানে ঘরটা ঝলমল করে উঠলো। তারপরে উনি ওখানে বসলেন, আর আমি তো খুব কনসিয়াসলি একটা বইয়ের পাতায় মুখটা দিয়ে আছি। আমি তাকিয়ে দাঁত বের করবো না, কেউ হয় না, ওরকম করে না কেউ। আচ্ছা, তা আমি বসে আছি, তখন উনি বললেন যে নিজেই কথা বললেন আপনি তো কাঞ্চনজঙ্ঘার অলোকনন্দা। আমি বললাম হ্যাঁ, আমি সৌমিত্র। তা আমি খুব নমস্কার করে বললাম আপনাকে কে না চেনে। তখন বলছেন যে আপনি তো চিনতেই চাইছিলেন না। আমি বললাম না না, আমি খেয়াল করিনি, সরি সরি। এই সব হলো, তারপর অনেক গল্প অনেক গল্প অনেক গল্প।
আমরা সেই একসঙ্গে কাজ করলাম, তারপরে আমাদের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছিল। অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। ছবি বলতে সেই সব ছবি কোনোটা ছোট পর্দার জন্যে, সেরকমও হয়েছে, টেলিফিল্ম, বড় পর্দার কিছু কাজ হয়েছে যেগুলো দেখানো হয়তো হয়েছে, জানি না, বলতে পারবো না, এরম আর কি। তো শেষকালে যেটা হলো, আমরা 10 বছর একসঙ্গে একটা নাটকে অভিনয় করলাম। 10 বছর সেটা চললো, 100-র উপর শো হয়েছে। হোমা পাখি বলে, ওটাতে আমি ওর স্ত্রীর ভূমিকাটা করতাম। উনি একজন স্কিজোফ্রেনিক ডক্টর। আচ্ছা, ডক্টর। তো আমি তার স্ত্রীর মানে অধ্যাপক, সরি ডক্টর ভুল বললাম, অধ্যাপক। আচ্ছা, আমি তার স্ত্রীর ভূমিকাটা করতাম। আর ওর ছাত্রী ডাক্তার, সেও একটা প্রধান চরিত্র ছিল, সেই রোলটা করতো প্রগুলমি, ওর মেয়ে। ওকে। তো এই নাটকটা আমরা 10 বছর ধরে করেছি। তারপরেতে এটা নিয়ে প্রচুর ঘোরাও হয়েছে ভারতবর্ষের বিভিন্ন শহরে, ইংল্যান্ডে 5টা শো করেছি। তো করতে করতে ওর সঙ্গে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিল। উনি আমাকে বিদুষী মহিলা বলে ঠাট্টা করে ডাকতেন। ফোন করে বললেন, বিদুষী মহিলা, আমার ওই নাটকটা, নতুন নাটকটা নামছে, কালকে আসতে পারবে? তা আমি বললাম, হ্যাঁ চলে যাবো। গেলাম, নাটক দেখলাম। তারপরেই ফোন, কিরম লাগলো, কি গন্ডগোল বলো। তো এটা করতেন উনি। আমার মতামতকে খুব গুরুত্ব দিতেন, জানি না কেন, কি বুঝতেন। তো আসলে আমার একটা বোধহয় অ্যানালিসিস করার ক্ষমতাটা আমার ভালো লাগতো। উনি সেই জন্য জিজ্ঞেস করতেন। যাই হোক, এবং আপনার বই পড়তেও ভীষণ ভালো লাগতো ছোটবেলা থেকে। আমি তো পড়তামই। উনি নিজের হাতে আমাকে কবিতা লিখে দিয়েছিলেন, ছবি এঁকে দিয়েছিলেন। দিদি, আপনার মা সঙ্গীতের চর্চা করতেন, আপনার কখনো ইচ্ছে হয়েছে সঙ্গীত নিয়ে এগোনোর? আমার মা সঙ্গীতের চর্চা করতেন এইভাবে বলো না, এটা বললে ভুল বলা হবে। আমাদের ব্রাহ্ম পরিবারের একটা গানের ধরন আছে। ওকে। সকলেই গান করেন। আমার মাসিরা প্রত্যেকে অসম্ভব ভালো গান করতেন। বিনতা মাসির তো নিজের গলাতে উদয়ের পথেতে গান আছে, তিনি গায়িকা নায়িকা। সাধনা মাসি ভীষণ ভালো গান করতেন। আমার দিদিমা অপূর্ব গান করতেন। আমার মাও গান করতেন। আমাদের বাড়িতে আমার বোনেরা সকলেই ভালো গান করে। সঙ্গীতের আবহ ছিল। হ্যাঁ, আমাদের বাড়িতে। আর ব্রাহ্ম সমাজের, আমি জানি না তোমরা কতটুকু জানো, আমাদের বিভিন্ন অনুষ্ঠান, উপাসনা, সবসময় গানের একটা জায়গা আছে। উপাসনার সঙ্গে একটু গান হয়। তো কাজেই সেই ব্রহ্মসঙ্গীত গুলো মা গাইতেন, খুবই ভালো গাইতেন। আমার বাবাও খুব ভালো গান করতেন। শান্তিনিকেতনের ছোটবেলা কেটেছে বাবার। আমার দিদিরা সমস্ত শান্তিনিকেতনে বড় হয়েছেন, তারা অপূর্ব গান করতেন। আমি তো গানের আবহে বড় হয়েছি। আপনার নিজের মনে হয়েছে যে গানটাকেই আমি প্রফেশন করব, সেরকম কখনো মনে হয়নি। কারণ আমি এমন কিছু ভালো গাইতাম না। গানের আবহে বড় হয়েছি ঠিকই, গানের কানটা আমার খুব পরিষ্কার। আমি বেসুর গাই না, কিন্তু আমার কণ্ঠস্বরটা এত কিছু শ্রুতিমধুর নয় যে গান নিয়ে আমি এগোবো। আচ্ছা। তবে আমার একটা জিনিস মজার কথা বলি আমি। হ্যাঁ। সেটা হচ্ছে, গানের কথাতে মনে পড়লো, সেটা হচ্ছে যে এই মৈনাক ভৌমিকের ছবিতে একটা 51বর্তী বলে যে ছবিটা হলো, সেটাতে একটা দৃশ্য আছে যেখানে আমার চরিত্রটা একটা গান গাইছে। তো আমি বললাম যে তোমরা নিশ্চয়ই গানটা রেকর্ড করা আছে, আমায় দাও, আমি লিপটা দিয়ে দিচ্ছি। বললো, না দিদি, গানটা রেকর্ড করা হয়নি, আপনি এখন করে দিন শটটা, পরে আমরা। এভাবে তো হয় না ভাই, আমি একভাবে গান গেয়ে যাবো আর তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে পরে আরেকজন গাইবেন, যেটা তোমরা রাখবে, এইভাবে তো হবে না। না, দেখি না, আপনি করুন না, যদি খুব একটা অসুবিধা না হয় তাহলে ওটাই রেখে দেবো। তা আমি বললাম, ঠিক আছে, দেখো, আমার গলাটা খুব একটা শ্রুতিমধুর গলা নয়। না, বুড়ো মানুষের গলা ঠিকই আছে। তা আমি গাইলাম। ওমা, ওটাই ওরা রেখে দিল, কিন্তু দুষ্টুরা আমার নামটা দেয়নি। আমি যে নিজের গলায় গান গেয়েছি, সেই গানটাকে একটু মনে আছে? আমরা কি একটু শুনতে পারি? ওই তো রবীন্দ্রনাথের মনে কি দ্বিধা রেখে একটুখানি যদি শোনান দিদি। আমি গান আমার দেখো না। আচ্ছা, সে পরে হবে। গান ওইভাবে নয়, আমাদের পরিবারে গান ছিল, সবাই খুব ভালো গান করতেন। বিশেষ করে যার কথা আমি বলতে চাইবো, তার ছেলে আবার মিউজিকের জগতে, নন্দন বাগচি, খুব নাম করা পারকাশনিস্ট,
তার মা আমার নিজের জারতো দিদি। ও আচ্ছা। আচ্ছা, উনি শান্তিনিকেতনের ছাত্রী এবং অসম্ভব ভালো গান করতেন। শুধু না, কত রকম গান যে তার স্টকে ছিল। বাউলদের আড্ডায় গিয়ে বাউলদের অসম্ভব সেই কঠিন কঠিন সহজিয়া গান, তারপরেতে রবীন্দ্রসঙ্গীত তো বটেই, তারপরেতে ওখানেতে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক বিভিন্ন দেশের মানুষ থাকতেন। শান্তিনিকেতনে তো নানা দেশ থেকে আসতেন, যে গুজরাটি গান, অন্য অন্য ভাষার গান। কি যে ভালো গান করতেন দিদি। ছোট্টবেলাতে দিদির সঙ্গে শান্তিনিকেতনে গেছি। চাঁদনি রাত, তখন চাঁদনি রাতে শান্তিনিকেতনে রাস্তার আলোগুলো জ্বালানো হতো না, কিছুটা বিজলি খরচ বাঁচানো হতো আর কি। তো আর প্রচন্ড মশা, সন্ধে হতে হতে সবার ঘরের দরজা জানলা বন্ধ। তা আমি দিদির হাত ধরে লাফাতে লাফাতে চলেছি, আর দিদি খোলা গলায় গাইছেন, ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার দুঃখের পারাপারে, হলো কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে। আচ্ছা, হঠাৎ ওই মশার ভয়ে বন্ধ দরজা জানলাগুলো একটু একটু খুলে যাচ্ছে। হে, কে গান গাইছে? সুদর্শনা না, সুদর্শনা না, চারদিক থেকে খুলতে খুলে খুলে। আর তারপরে ফাইনালি যেটা হলো, বীরেন পালিতের বাড়িতে বসে সেই গানের পর গান, সন্ধে হয়ে রাত। প্রমিতা মল্লিক এখন যিনি বিখ্যাত, তিনি, তার বাবা রণজিৎ রায়, সেই বাড়িতেই আমরা উঠেছিলাম। মনি আর আমি খেলা করবার সাথী আর কি, সেই বয়স আমাদের তখন। আমার দিদি ওই রকম ভালো গান করতেন যে লোকে তার কণ্ঠস্বর মনে রেখেছিল। তো সেটা আমি বলছি যে আমি গানের বাড়ির মেয়ে, কিন্তু আমার গলা সেরকম ভালো না। আমি কোনোদিনই গানটাকে প্রফেশনে করার কথা ভাবিনি। আমার অধ্যাপনাটাই আমার টার্গেট ছিল। আমার বন্ধুরা সবাই অধ্যাপনায় গেল, যারা আমার ক্লোজ ফ্রেন্ডস। মালিনী ভট্টাচার্য তো একজন খুবই নাম করা, তাছাড়া বিদেশে হিমানী চক্রবর্তী পড়ায়, এরকম আমার বন্ধুরা সবাই প্রায় পড়াশোনার জগতেই চলে গেছে। দিদি, কিছুদিন আগে পরিচালক শ্যাম বেনেগলের মৃত্যু হয়েছে এবং তার পরিচালিত সিনেমা বোস দ্য ফরগটেন হিরোতে আপনি কাজ করেছেন। তো তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? ও বাবা, সেটা খুব ইন্টারেস্টিং। আমাকে হঠাৎ খবর দেওয়া হলো যে শ্যামবাবু কলকাতাতে এসেছেন, উনি সুভাষচন্দ্র বোসের মায়ের চরিত্রে অভিনেতা খুঁজছেন, আপনি কি একবার যাবেন? তা আমি তো লাফিয়ে চলে গেলাম। আপনার কি অডিশন হয়েছিল? হ্যাঁ, অডিশন ঠিক সেইভাবে নয়। আচ্ছা, অডিশন ঠিক সেইভাবে নয়। আচ্ছা, আমি গেলাম, শ্যামবাবুর সঙ্গে বসে কথা বললাম, তারপর বললেন দাঁড়ান আমি আপনার কিছু ছবি তুলি। বলে উনি নিজে ক্যামেরা নিয়ে বললেন ইউ স্ট্যান্ড স্টিল, আই উইল টেক দ্য ফটোজ। বলে উনি ঘুরে ঘুরে আমার চারদিকে ঘুরে ঘুরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার অনেক ছবি তুললেন। তুলে তারপরে শুনলাম যে কলকাতার বম্বে মিলে প্রায় 12-13 জনকে ওরা ছবি তুলেছেন, ফাইনালি আমাকে উনি সিলেক্ট করলেন। আচ্ছা, তারপরেতে শুটিং চলাকালীন অভিজ্ঞতা তো মানে অসম্ভব ডিসিপ্লিন মেনটেন করে কাজ। আর বম্বের ইউনিটগুলো যেরকম হয়, তারাও ঠিক একেবারে ক্লকওয়ার্কের মতো কাজ করে। খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। শুধু ছবিটা শেষ অবধি যখন রিলিজ হলো না, এটা আমার একটু খারাপ লেগেছিল। রিলিজ হলো না তার কারণ অনেক অন্য, সেটার মধ্যে আমি আর ঢুকবো না। কিন্তু ওই আর কি, এখন মাঝে সাঝে এদিক ওদিক দেখায়, লোকে দেখে। আরেকটা ছবিতে প্রথম দৃশ্য শুট হয়েছিল আমারই উপরে, সেটার নাম সিটি অফ জয়। রোনাল্ড জফের ছবি। সেটাতে প্রথম দৃশ্যটা সেদিনে নারকুল টারকুল ফাটিয়ে ছবি শুরু হলো। রোনাল্ড জফে জানেন না এসব পদ্ধতি, তিনি তো দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে দেখছেন কি হচ্ছে। কিন্তু এখানকার ইউনিটের ছেলেরা তো ওটা করবেই, এই সমস্ত করে টোরে। প্রথম শট হলো যে একটা বাড়ির দরজার থেকে আমি বেরিয়ে এলাম, আমার মেয়ে আমার হাত ধরা করে ওমপুরীর রিক্সাতে উঠলাম, ওম আমাদের রিক্সা টেনে চলে গেল। এটা দ্যাট ওয়াজ এ ফার্স্ট শট। এবং সিটি অফ জয়তে আমি রোনাল্ড জফের সঙ্গেও কাজ করেছি। মানে কতটা ডিফারেন্স আপনি দেখেছেন যে বাংলায় কাজ করা আর সেখানে কাজ করা? প্রচুর না? ওরা তো অন্যভাবে করে না, ওরা তো সেই কতদিন ধরে ওয়ার্কশপ করলো, অনেক অভিনেতা অভিনেত্রীকে ওরা অ্যাপ্রোচ করেছে, মানে যারা করছেন তাদের নিয়ে, কারণ অনেক ক্যারেক্টার ছিল ছবিটাতে, তাদের নিয়ে ওরা ওয়ার্কশপ করলো। গ্র্যান্ড হোটেলের অনেকটা জায়গা ভাড়া টাড়া নিয়ে সেখানেতে রোজ ওয়ার্কশপ হতো, তারা সব যেতেন।
রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে তমাল দাশগুপ্ত থেকে কেউ বাদ নেই, মানে তারা সব ওখানে গিয়ে মানে দিদি সিনেমাটা তো বন্ধ হলো এবং শহর জুড়ে আগুন জ্বললো রীতিমতো, তো সেইটা আপনার কাছে কতটা ভয়াবহ ছিল? দেখো, বিভিন্ন সময়তে বিভিন্ন মানে আমার যেটা ধারণা, রাজনৈতিক দল কিছু রাজনৈতিক ফায়দা তোলার জন্য মানুষকে খেপিয়ে দেয়। একদমই তাই। সেরকম আগুন জ্বলার মতন কিছু ব্যাপার ছিল না। তারপরে তো ছবিটা তলিয়েই গেল, সেরকম খুব একটা কিছু হয়ও নি, লোকে মনেও রাখেনি। কিন্তু সেটা নিয়ে এই কাণ্ডটা করার পেছনের উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করা হয়েছিল, এটা আমি মনে করি। আর খারাপ লাগে, কারণ দেখো, যে কোনো বিদেশি প্রোডাকশন হাউস কলকাতায় যখন আসে তখন এখানকার প্রচুর টেকনিশিয়ানরা তারা তো কাজ পায় এবং তারা অনেক মোটা অঙ্কের টাকা পায়, যেটা এখানকার স্থানীয় প্রডিউসাররা দেয় না কখনো। ফলে সেই কাজগুলো যদি কেউ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, সেটা তো খুবই খারাপ এবং একটা ইমেজেও ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, কলকাতার ইমেজ তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েওছে। তারপর তো আর কেউ এলোই না কাজ টাজ করতে। একদম। দিদি, আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে একটু জানবো, যে আপনি ভীষণ ঘুরতে ভালোবাসেন এবং বিভিন্ন জায়গায়, ইউরোপ বলুন, আমেরিকা বলুন, জার্মানি বলুন, বিভিন্ন জায়গায় গেছেন। দেখো, আমার গয়না কেনা, শাড়ি কেনার খুব একটা শখ নেই। পুজোর সময় এত শাড়ি পাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে, তাতেই আমার হয়ে যায়। এই নেশাটা কত ছোট পয়সাটা থাকে আমার সারানো বেড়াবার। আচ্ছা, কত ছোটবেলা থেকে এটা? খুবই ছোটবেলা থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলেতে ঘুরে বেড়িয়েছি। মানে বলতে পারো কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি কিছু বাদ নেই। আবার ওদিকেতে ধরো বম্বে, পুনা, মহারাষ্ট্র, সব তো পুনে FTII তে তো আমি ক্লাসও করেছি, ওখানে তো আমি তো একটা কোর্স করেছি। আচ্ছা, ওকে, আচ্ছা। ফিল্ম স্টাডিজ বলে একটা কোর্স আছে, যে জন্য আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ পড়িয়েছি। মানে ওটা ওই এটা ডিপ্লোমাটা আমার থাকার ফলে যাদবপুর ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ পড়িয়েছি, আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাড দুটো লেভেলেই পড়িয়েছি। আপনি যেহেতু বললেন দিদি এক্ষুনি কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি আপনি ঘুরেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীর যাওয়ার ইচ্ছা হলে আপনি যাবেন নির্ভয়ে? আমি 3 বার গেছি, অপূর্ব কাশ্মীর দেখেছি, অসম্ভব ভালো মানুষজনকে পেয়েছি। এই মুহূর্তে সেখানেতে যে আনরেস্টটা চলছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং আমার খুব খারাপ লাগে যে স্থানীয় অনেক নিরীহ মানুষ তাদের রুটি রুজি হারাচ্ছেন। সবাই তো আর জঙ্গি নয়, তাদের জন্য আমার ভয়ানক খারাপ লাগে। স্থানীয় অনেক নিরীহ মানুষ তাদের রুটি রুজি হারাচ্ছেন এবং সেই জন্যই অনেকের যাওয়া উচিত। কিন্তু আমার আর সেই বয়স নেই, সেই রিস্কটা আমি আর নিতে পারবো না। প্রথম যেদিন বম্বিংটা হলো কাশ্মীরের মানে শ্রীনগরের পোস্ট অফিসেতে, দ্য ফার্স্ট বম্বিং, আমি তখন সেখানেই রয়েছি শ্রীনগরে। আমি তার পরদিন সকালে চলে এসেছি। আচ্ছা, হ্যাঁ, ওটা আমার 3rd টাইম যাওয়া ছিল। আমি অনেকবার কাশ্মীর গেছি, আমার ভীষণ ভালো লাগতো। আচ্ছা, পাহালগাঁও থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে সেই সব মনে পড়ে আমার। ভাবি যে এত অপূর্ব সুন্দর একটা সৃষ্টি, ভগবানের ভূস্বর্গ কাশ্মীর, সেখানে এই অশান্তি যে কবে মিটবে জানি না। তাড়াতাড়ি যেন মিটে যায়, মানুষগুলো যেন শান্তি পায়, এটুকুই আমার বলার কথা। প্রত্যেকেই তো চায় যে নিজের বাড়ির কচিকাচাগুলোকে বড় করতে, সুন্দরভাবে থাকতে, শান্তিতে থাকতে, এটা তো প্রত্যেকেই চায় না। অশান্তি তো কেউই চায় না। দিদি, আপনি আপনার জীবনের একটা দীর্ঘ সময় কানাডায় ছিলেন, সেই স্মৃতিগুলো কতটা উজ্জ্বল? কানাডায় আমি যেটা ছিলাম সেটা সেখানকার একটাই বলার কথা, সেটা এক্সট্রিম ঠান্ডাটা আর এক্সট্রিম গরমটা। সেই উইন্টারেতে লেকগুলোর ওপরে মোটা বরফের চাদর বাচ্চারা খেলে বেড়াচ্ছে, স্কেটিং করছে, বড়রা করছে। ইনফ্যাক্ট সেখানে নানা রকম অনুষ্ঠানও হয়, আইস স্কেটিং এর এইসব। কিন্তু যখন শীতটা শেষ হয়, বরফ গলতে শুরু করে, মজা হচ্ছে বরফ কখনো ওপরটা আগে গলে না, নিচটা আগে গলে। ফ্রিজের বরফ গললে দেখবে তলার দিকটা এরকম এরকম হয়ে থাকে, তো ওখানে হতো কি তলাটা আগে গলে যেত, এবং সেটা তো ওপর থেকে বোঝা যায় না। অনেক সময় যেখানটা খুব পাতলা হয়ে গেছে ভেঙে গিয়ে কেউ তলিয়ে যায়। প্রতিবার ওই বরফের মধ্যে ডুবে কিছু মৃত্যুর খবর আমরা কাগজে দেখতাম, কষ্ট হতো।
যে তলিয়ে গেল, সে উঠবার চেষ্টা করছে কিন্তু তার মাথার উপরে সিলিং বরফের আটকে গেল এবং আস্তে আস্তে তলাতে ফ্রোজেন হয়ে সে শেষ হয়ে গেল। এটা আমার খুব খারাপ লাগতো। আর বলার কিছু নেই, একটা শান্তিপূর্ণ একটা জায়গা, খুব একটা গোলমাল কিছু নেই, ফরাসিরা বেশি ওখানে প্রিডমিনেন্ট, আমি যে অঞ্চলটায় থাকতাম। আচ্ছা, ফলে ফরাসি ভাষাটা একটুখানি শিখতেও হয়েছিল। দিদি এখন তো কাজও করছেন আপনি, পাশাপাশি এই যে ঘুরতে যাওয়ার যে ইচ্ছেটা, এটা কি এখনো মনে হয় যে হ্যাঁ বিভিন্ন দেশ ঘুরবো, এখনো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব? কিছুদিন আগে অবধি ঘুরেছি, এখন বয়সের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক হ্যান্ডিক্যাপ, আমার ডান হাঁটুটা একটা শুটিং এর সময়তেই আচ্ছা একটা কার্টিলেজ ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, মাটিতে বাবু হয়ে বসতে বলেছিল, এখন কেমন আছে সেটা এটা তো 7-8 বছর হয়ে গেল এই নিয়েই তো। রয়েছে, কিন্তু আচ্ছা। কথা হচ্ছে যে এই আস্তে আস্তে করে ঘোরাঘুরিটা কমিয়ে দিতে হয়েছে। ওকে, হাঁটতে হয়, না হাঁটলে কোনো দেশ দেখা যায় না। হ্যাঁ তুমি যেখানেই যাও গাড়ি চেপে চেপে গড়া ঘুরে কোনো মানে নেই। মানে পুরো রোম শহর হেঁটে ঘুরেছি। হ্যাঁ হ্যাঁ, তা নাহলে রোম তো প্রতিটা পদে দেখার জিনিস, ঠিক। পুরো রোম শহর তো হেঁটেই ঘুরেছি, কিন্তু আজ আর পারবো না। তো সেই ঘোরাঘুরিটাকে মিস করেন? না, আমি কোনো কিছু মিস করায় বিশ্বাস করি না। আচ্ছা, যা পেয়েছি অনেক পেয়েছি, এতটাই বা কজন পায়। একদম শেষ প্রশ্ন দিদি আপনাকে, এতগুলো সিনেমা করেছেন, ছোট পর্দায় কাজ করেছেন, মঞ্চে অভিনয় করেছেন, এটা কি মনে হয় যে যতটা খ্যাতি প্রাপ্য ছিল ততটা পাননি? আমি এগুলো নিয়ে ভাবি না গো, বিশ্বাস করো। আমার কি প্রাপ্য আর কি প্রাপ্য নয়, কত মানুষ তো তার প্রাপ্য না পেয়ে মরে যায়, তার মৃত্যুর কত বছর পরে তার মূল্যায়ন হয়। শিল্পীদের ক্ষেত্রে এটা তো ভয়ানকভাবে সত্যি। একদম তাই। কাজেই আমি কোনো কিছু না পাওয়ার কোনো দুঃখ বেদনা বা আফসোস আমি করি না। আমার স্বভাবেই ওটা নেই, কোনো কিছু নিয়ে আফসোস করাটাই আমার স্বভাবে নেই। আমি যা পেয়েছি তার জন্য আই এম থ্যাঙ্কফুল টু মাই মেকার। এবং আমি কোনোদিনও আমার কোনো কিছু নিয়েই আমার কোনো কমপ্লেন নেই। কেউ ভালোবেসেছে, কেউ ভালোবাসতে পারেনি আমাকে, কেউ পছন্দ করেছে, কেউ পছন্দ করতে পারেনি আমাকে, তাই নিয়ে এটা কমপ্লেন করার কোনো মানে এবং নেই। এই সহজ সত্যিটাকে মেনে নিলেই বোধহয় জীবনটা অনেক বাস, সুন্দর বাস, হয়ে যায়। একেবারেই। আমি সেই জন্য যেটুকু পাই আমি তাতেই খুশি, সেটাই মনে করি যে অনেক পেলাম। যা পাইনি তা নিয়েও আমার কোনো আফসোস নেই। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমাদের সকলকে সময় দেওয়ার জন্য, আড্ডা স্টেশনের দর্শককে এত সুন্দর সুন্দর গল্প শোনানোর জন্য। একদম শেষ করব ইন্টারভিউ, আপনার গলায় 2 লাইন শুনবো প্লিজ। কি সর্বনাশ, এই গান তো আমি গাই না, আমার কোনো 2 চর্চা লাইন, নেই। ঠিক আছে, আপনি যেটা গাইবেন সেটাই শুনবো। ডাক পড়েছে ওই শোনা যায়, আয় 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 সব দিবিকে, সব দিবিকে, সব দিবি পায়, আয় আয় আয়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই ভীষণ এনজয় করলাম আজকের আড্ডাটা এবং এই সন্ধ্যেটা। আপনারা নিশ্চয়ই ভালো লেগেছে? খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। তোমাদের সকলকে এবং দর্শকদের আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ দিদি। আজকের আড্ডা ইন্টারভিউ কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে, এবং এরকমই আরো মজার মজার আড্ডা ইন্টারভিউস দেখার জন্য চোখ রাখুন আড্ডা স্টেশনে। থ্যাংক ইউ।